তুমি যদি কিচ্ছু জানো না, স্টক মার্কেট থেকে দূরে থাকো। মিউচুয়াল ফান্ড ইজ ফর ইউ। আজকে যদি ধরো তুমি সব কিছু প্রেডিক্ট করে কেউ বলছে আমি ভেটেরান অফ স্টক মার্কেট, আমি জানি কালকে এই শেয়ারটা উঠবেই উঠবে, কালকে পুঁতি নদীর দিয়ে একটা বোম ফেলছো, কি করবে বলো? A lot of people don't know कि it's illegal to give stock advice unless you are certified. সেবি প্রত্যেক বছর অ্যাটলিস্ট 20-30 জন ইউটিউবারকে ব্যান করে, তাদের ইভেন জেলও। Why grown-up tales? গ্রোথ করার কিছু স্টোরি টেলস, অ্যান্ড এটা শর্ট ফর্মটাও আসছে গাট। দ্যাট ওয়াজ সামথিং দ্যাট ইট ড্রন টু মি। দেন যখন 21 দিনের প্যান্ডেমিকের লকডাউন হলো, আমি ইমিডিয়েটলি লঞ্চ করলাম 21 দিনে 21টা স্টোরি। কোভিড এর পরেই যে উঠলো না, আমার মনে হয় মানুষের তারপরে স্টকস আর এটার ব্যাপারে আরো চর্চা করতে শুরু করলো। তার কারণ হচ্ছে আমার মনে হচ্ছে ওই সময় ধরো যারা পড়ার পর ইনভেস্ট করেছে তাদের তো ক্রেজি রিটার্নস, তারা 50% 60% এক বছরে পেয়েছে। I'm going to ask some questions which might find very stupid, but I will still ask this question কারণ মানুষেরা ভয় পায় কোয়েশ্চেন জিজ্ঞেস করতে। সবাই বলেছে পড়াশোনা করো, চাকরি করো, টাকা কামাও, বাট হাউ টু মাল্টিপ্লাই, হাউ টু গ্রো ইনভেস্টমেন্ট, হোয়াট ইজ ইন্ডেক্স ফান্ড, ইফ ইউ ক্যান এক্সপ্লেন ইন ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ। ইজ দ্যার আ রুল টু টেক আ লোন? হোয়াট অ্যাবাউট ক্রেডিট কার্ডস? লাইক, ইজ ইট সেফ টু ইউজ? পিপল হু আর স্কেয়ার্ড অফ লুজিং মানি, এদের জন্য তোমার কোনো সাজেশন? Hello, this is Amita Ashri and welcome to Tales and Talks. Did you guys notice that আজকাল আমরা সবাই ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স নিয়ে প্রচণ্ডভাবে অবসেসড? আর এর খোঁজ করতে গিয়েই না we often fall into traps like quick money schemes or something different. কেন হয় এটা? আমি মনে করি মেইনলি বিকজ অফ টু রিজন। ফার্স্ট, ইমপেশেন্স। মনে হয় কি ওভারনাইট যদি সাকসেস যেরকম পেলে কত খুশি হই আমরা, ওভারনাইট ফাইন্যান্সিয়ালি করোড়পতি হলে আমরা ওরকমই খুশি পাবো। জোকস অ্যাপার্ট। আর সেকেন্ড হচ্ছে প্রপার ফাইন্যান্সিয়াল নলেজের অভাব। এটা সত্যি যে স্কুলে আমরা অ্যাকাউন্টসে ডেবিট ক্রেডিট শিখি, কিন্তু আমাদের এটা কোনো সময় শেখানো হয় না যে টাকা কিরকমভাবে কামাতে হয়। আর এই ল্যাক অফ নলেজের যে বার্ডেনটা আছে না, টুডে উই হ্যাভ ফাউন্ড আ সলিউশন। কিরকমভাবে বলবো? Today we have our guest Satyajit Banerjee, famously known as Grown Up Tales, who will teach us, or rather I'll say who will educate us, कि किरकम भावे money grow कराते हैं and financial independence achieve कराते हैं. So let's get started. Hi Satyajit, welcome to Hi. Tales and Talks. Thank you so much for having me. Thank you, it's pleasure is ours. So before we delve into money, we want to know about you. So who was Satyajit before your brand? Before my brand, Satyajit was a normal boy, normal Bengali boy. অনেক কিছু ইচ্ছা করতো তার, ক্রিকেট খেলতে ইচ্ছা করতো, আমি এবং খেলেওছি, স্টেট লেভেল খেলেছি, 10 বছর খেলেছি, অ্যান্ড দেন আই হ্যাড টু রাউট ব্যাক কি না হচ্ছে না এটা দিয়ে। তো দেন মানে পড়াশোনাও ঠিকঠাক করে নিত, অ্যান্ড এসবও কিছু একটা করার সবসময় ইচ্ছা থাকতো, এবং সেখান থেকেই অ্যাক্সিডেন্টালি বলবো কন্টেন্ট ক্রিয়েশনে আসা। ওই কিছু স্টোরি, ইন্সপিরেশনাল, এই সমস্ত জিনিসে খুব ইন্টারেস্ট ছিল। তো এরকম ইউটিউবে র্যান্ডম ল্যাপটপ নিয়ে বানাই, অ্যান্ড ফর্চুনেটলি খুব ভালো চলে যায়। মানে অনেকের লাগে কি 20-100টা ভিডিও লাগে ইউটিউবে ভালো চলতে, মানে টাচউড আমার একটা দুটো ভিডিওতে ইট ওয়েন্ট ওয়েল। সো তখনও ওটা সিরিয়াস তো ছিল না, কারণ লাইফে অনেক প্রতিকূলতা ছিল আমি বলবো। তার কারণ হচ্ছে মানে সত্যি কথা বলতে দেখো, খুব হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে আমি আসি, এবং ক্রিকেটটাও যে মানে খেলা সেটা আমার খুব নিজের চেষ্টায়, বাবা খুব মানে সাপোর্ট ছিল না আমি বলবো, কারণ বেঙ্গলি ফ্যামিলিজে আই গেস এটা খুব হয় কমন, আমি বিশ্বাস করি। সরকারি চাকরি করতে হ্যাঁ, হবে, সরকারি চাকরি বা মানে এনিথিং অ্যাপার্ট ফ্রম স্টাডিজ, ওটার মোটিভেশনটা কমই হয়। কম, খুবই অ্যাট কম। লিস্ট when we were doing our schooling, এখন তো হয়তো মানুষেরা বিকজ এত এক্সপোজার পাচ্ছে ডিজিটালি, আই গেস নাও Open প্যারেন্টস হ্যাভ আন্ডারস্টুড, বাট আই গেস আমাদের টাইমে পিপল আর লাইক পড়াশোনা আগে করতে হবে। ওরকম তো এরকমই ব্যাপার ছিল, এবং ইনফ্যাক্ট যখন আমি বলবো কন্টেন্ট ক্রিয়েশনে ভালো করছি, তখনও মানে রিয়েল লাইফে তুমি কিছু দেখতে পাও না যে কি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনে, রাইট? তো তখন আমার বাবা মারা বুঝতো না যে কি করছে, সারাদিন ফোনের সামনে বসে বসে আছে, রাত্রিবেলায় শ্যুট করছি, আওয়াজ পাচ্ছি, ঘুমাতে পারছি না লোকজন। কিন্তু বুঝতে পারলো যখন আমার মনে হলো যে আমি যখন আমার প্রথম অফিসটা নিলাম, সো ইট ওয়াজ সামথিং
অফিস নিলাম, ৩-৪ জন আসছে, রেগুলার পেরোলে রয়েছে। সো দ্যাট ইজ ওয়েন দে ফেল্ট কি আচ্ছা চলো কিছু হচ্ছে। Something is happening. এখনো হয়তো বোঝে না, বাট দে হ্যাভ লার্ন টু রেসপেক্ট ইট। Respected. That what matters at the end, না? এক্স্যাক্টলি, একদম এক্স্যাক্টলি। মানে in the journey তে ওরাও আমাদের সাথে কিছু না কিছু একটা বড় হয়ে যায়। সেটাই। Why grown up tales? দিস ইজ সামথিং আই গেট আ লট। হুম। বাট মানে এটার পেছনে কোনো ডিপ থট তো নেই আমি বলবো। জাস্ট বিকজ আমি বললাম না প্রথমে ছিল কি আমি খুব ইন্সপিরেশনাল স্টোরিজ বগেরাতে খুব ইন্টারেস্টেড ছিলাম। সো ইট ওয়াজ লাইক গ্রোথ করার কিছু স্টোরি টেলস, অ্যান্ড এটা শর্ট ফর্মটাও আসছে গাট। দ্যাট ওয়াজ সামথিং দ্যাট ইট ড্রন টু মি, আমি রেখে দিয়েছি, অত কিছু ভাবিনি সত্যি কথা বলতে। But stories থেকে finance এই নিশটা কেন? স্টোরিজ থেকে ফিন্যান্স ইজ লাইক, যেটা বললাম যখন স্টোরিজ করতাম তখন আমার ইনস্টাগ্রাম ছিল না, তখন আমি ইউটিউবে করতাম, এবং ওটা একটা ফেসলেস চ্যানেল ছিল, মানে আমি কথা বলতাম এবং ওটা ভিডিওস বগেরা যেত, আমি এডিট করতাম, আমি স্টোরি লিখছি, সব কিছু আমি। এবং তখন আমি ক্রিকেটও খেলি এবং পড়াশোনাও করছি, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও রয়েছে আমার, দুটো, একটা নয়। Oh my তো god. প্রচুর কিছু করে ফেলেছি আর কি, Wow. কিন্তু কোনোটাই ঠিকভাবে করিনি, মানে বেশি পড়াশোনা করে বেশি ফেলেছো। পড়াশোনা করে ফেলেছি। Let's put it that way. Yeah. তো হ্যাঁ, তখন একটা সময় আমার লাগলো কি আমাকে একটা জিনিসে ফোকাস করতে হবে, এবং পড়াশোনাটা ওয়াজ সামথিং কি বাবার খুব ছিল কি ওটাকে নন নেগোশিয়েবল, তো আমি ওটাকে রেসপেক্টেড রেখে আমি ক্রিকেটটা দিতে চেয়েছিলাম। এবং ওয়েন ইট ডিড নট ওয়ার্ক আউট, তখন আমি আবার কন্টেন্ট ক্রিয়েশনটা, মানে তখন আমি ডিরেক্টলি বলবো না, মাঝখানে অনেক এই এপিসোড হয়েছে। যখন দেন আসলো আমাদের প্যান্ডেমিক, দ্যাট ইজ ওয়েন আই গট টাইম টু অ্যাকচুয়ালি মেক ভিডিওস, অ্যান্ড তার আগের থেকে এতটা আমি ইগার ছিলাম কি ভাই কিছু বানাতে হবে, কিছু বানাতে হবে, আমি জানি আমার সময় নেই তাও কিছু বানাতে হবে। দেন যখন 21 দিনের প্যান্ডেমিকের লকডাউন হলো, আমি ইমিডিয়েটলি লঞ্চ করলাম 21 দিনে 21টা স্টোরি, হ্যাঁ না, মানে ছোট ভিডিওস, Right. টোটাল 21টা ভিডিও মিলে ধরো 500 জন দেখেছে, তার বেশি তো আমার বন্ধুরা দেখেছে। বাট ইট ওয়াজ আ স্টার্ট কি আই ফেল্ট কি চলো মানে এক্সিকিউট হচ্ছে, যখন সামনে এক্সিকিউট হয় তুমি দেখতে পাও, ইট গিভস ইউ কনফিডেন্স। ঠিক। মানে এখন দেখলে আমার মনে হয় আমি কি বলছি ভাই, একটা টুপি পরে একটা ছোট কিন্তু ঘরের মধ্যে। এইটা কিন্তু একটা মানে আমি কমপ্লিমেন্ট দেবো, ইউজুয়ালি এখনকার টাইমে রিটেনশন পাওয়ার নিয়ে আমরা এত ভাবি দ্যাট ই হে 10টা ভিউ 100টা ভিউ, মানে ইট বিকামস ভেরি ডিমোটিভেটিং ফর ক্রিয়েটার্স, লাইক লট অফ ক্রিয়েটার্স। তুমি যে এখন বললে যে 21টা ভিডিওতে হয়তো খুব বেশি হলে 500 জন দেখেছে বা 600 জন দেখেছে, ইউ অ্যাকচুয়ালি টুক দ্যাট অ্যাজ আ ভেরি পজিটিভ থিং অ্যান্ড ইউ মুভড অন। আই গেস দ্যাট ইজ কমেন্ডেবল। 100%, মানে ওটাই তো অ্যাকচুয়াল জিনিস, মানে ইউ হ্যাভ টু এনজয় ইট অ্যান্ড ইউ হ্যাভ টু কিপ ডুইং। আই গেস আ স্টেপ নিডস টু বি টেকেন। এক্স্যাক্টলি, একটা সময়ের পর তুমি ফোকাস করো যে কোথায় রিটেনশন হচ্ছে, গ্রাফ কোথায় যাচ্ছে, ইটস ফাইন, বাট অ্যাট স্টার্ট যেরকম বিধানদাও বললো যে আমরা 9টা করে রেখেছি, 9টা শুট করে রেখেছি, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্স, বাট 9টা আমাদের কাছে আছে, লেটস সি। No, honestly, মানে এই পডকাস্ট যখন আমি শুরু করি না সত্যজিৎ, টু বি ভেরি অনেস্ট, দিস ওয়াজ not my vision, honestly. It was my partner's vision, and he showed that immense confidence upon me that you can do it. I was like, acha, thik ache. But when I shot my first, second, third, fourth, then it became okay, this is reality. And I guess ওইটা যে continuous and consistency আমি যেহেতু করেছি না, I guess now I'm actually enjoying the entire process. ওটাই So ওটাই it makes a story এটাই। ওটাই ছোটবেলার ব্যাপারে বলি, ছোটবেলাতে কিরকম ছিলে টাকা হিসেবে? সেভার, স্পেন্ডার, খরচা করতে খুব? দেখো, খরচা করার মতো খুব টাকা পয়সা হাতে থাকতো না, সত্যি কথা বলতে। ছোটবেলা যেরকম থাকে। এবং আমার যেরকম বাঙালি পরিবার, মানে ওই পকেট মানির কনসেপ্ট তো নেই, ওটা তো নেই। রাইট। তো কি লাগবে আমাকে বলিস, আমি কিনে দেবো। সেটা সেটা সবসময় ছিল বলার। এবার তুমি ছেলে, তুমি বাবাকে বলতে পারো না, মানে এটাও একটা আনসেড রুল, এখনো বলতে পারি না, তার আগেও বলতে পারি না। কোথাও গিয়ে তৈরি হয়েছে যে বাবা হয়তো বুঝে যায়, কিন্তু ছোটবেলায় তো ভাই আলাদাই সিন থাকে। আমার লাগে না আমি বাবাকে, না বাবা আমাকে বোঝে, বাবার লাগে না ছেলে আমাকে বোঝে, তো এরকমই চলতো। Constant. তো হ্যাঁ, তো তখন যেটা পেতাম, এবং আমার আমি বলবো আমার লাইফস্টাইল খুব হেলদি ছিল, না বাইরের খাওয়ার, থ্যাঙ্কস টু ক্রিকেট, মানে আমি খুব ওই দিকটা ফোকাস ছিলাম কি আমি বাইরের খাবার খাবো না Wow. অ্যান্ড অল। তো আমার খরচা ছিল না বলতে গেলে, and আমি টিউশন করাতাম Okay. ম্যাথসে, ম্যাথস খুব আমার ইন্টারেস্ট, মানে এখনো কেউ যদি আমাকে একটা সে তো বোঝাই যাচ্ছে। বলতে পারো সেটা হয়তো কমন কানেকশন সেটা ছিল, বোঝাই যাচ্ছে। বাট ফাইন্যান্স নিয়ে না। আমার বাবা কোনোদিন দেখেছি বাবাকে, বাবা ওইরকম খুব সাধারণ মানুষ,
এতটা আনি এতটা ব্যাংকেই রাখবো, তার বাইরে অত কিছু না, এইসব কেউ বললে তার থেকে দূরে থাকবো। হ্যাঁ, এটা তো মানে মানে আমি মানে তুমি যেটা বলছো না again টোটালি রিলেট টু ইট। মানে বাবা হয়তো 1 বছরের একটা এফডিতে রেখে দেবে, সে ইন্টারেস্ট হুম, পাচ্ছে কি পাচ্ছে না, হুম, বাট সে কোনোদিন স্টক, শেয়ার মার্কেট, এসআইপি, মিউচুয়াল ফান্ডস ভাবতেই পারে না। অনেক দূরে, এগুলো স্ক্যাম হ্যাঁ, ভাববে। এক্স্যাক্টলি। তো সেখান থেকে এখন এইটা মানে এই জার্নিটা কতটা স্ট্রাগলিং ছিল? স্ট্রাগল কিনা বলতে পারবো না, বাট হ্যাঁ ওই হঠাৎ করতে করতে এসছে, এবং যখন আমি কলেজে উঠলাম না, এই জিনিসটা আমি জানি না কেন আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল। এবং তখন একটা প্ল্যাটফর্ম ছিল, এখনও আছে, কোরা বলে। ইয়েস। আমি খুব পড়তে ভালোবাসতাম, মানে আমার একটা ছিল কি, এখনও আছে, এটা আমি ফিল করি। আমি 0 থেকে কলেজের ফার্স্ট ইয়ার অবধি, সেকেন্ড ইয়ার অবধি আমি কোনোদিন কোনো মানে আউটসাইড সিলেবাস কিছু পড়িনি। আচ্ছা। তো আমার লাগতো এটা কেন হয়েছে আমার সাথে। হুম, হুম, বাট দেন আমি যখন শুরু করলাম, আই ফেল্ট লাইক কি আমাকে পড়তে হবে, যা পাচ্ছি পড়ছি এরকম হুম, টাইপের। হুম, ক্লাস হচ্ছে, ইঞ্জিনিয়ারিং অত ইন্টারেস্টিং না, আমি হুম। কোরায় পড়ছি, অ্যান্ড যখন আমি পড়ছি সামহাও এই কন্টেন্টগুলোই আমার সামনে রাইট। এসছে, অ্যান্ড ইট ওয়াজ এগেইন হ্যাপি অ্যাক্সিডেন্ট বলবো আমি। এবং অ্যাবসলিউটলি। এবং এগুলো আমার খুব ভালো লাগতো পড়তে, খুব ভালো লাগতো জানতে, মানে এর ছোটখাটো। ইনকুইজিটিভনেসটা ট্রিগার করে আই গেস ওয়ান অফ দ্য এক্স্যাক্টলি, রিজন। এক্স্যাক্টলি, মানে ওটা না থাকলে তো ওই হ্যাঁ, কন্টেন্টটাও অবশ্যই আসবে না আমার আসবে সাথে। না, ঠিক কথা। তো ওখান থেকে যখন শুরু হলো, দেন আই ফেল্ট কি চলো আমি ওই যে বললাম হ্যাঁ। কন্টেন্ট ক্রিয়েশন একটা ছিল যে করতে হবে করতে হবে। হুম, সেখান থেকে আসলো প্রথমে স্টোরিজ, যেটা খুব ন্যাচারালি হুম, আসতো আমার। দেন স্টোরিজ করতে করতে সেলফ ডেভেলপমেন্ট একটুখানি ছিল, বিকজ ওই সময়টায় আই ওয়াজ আ ভিডিও এডিটর, আই ওয়াজ আ ভেটেরান ভিডিও, ভেটেরান বলবো কিনা জানি না। একটা মানে ফাইন্যান্সে না, হুম, ফাইন্যান্স যারা হুম, ক্রিয়েটার ছিল হুম, তাদের মধ্যে আমার একটা এডিটিংয়ের মনোপলি ছিল। বিকজ হুম। মানে তুমি ইউ নেম ইট, তাদের ভিডিও হয়তো আমি বা আমার এজেন্সি এডিট করতো। ওয়াও! ওকে। এরকম আমি হুম, প্রথমে একাই শুরু হুম, করেছিলাম। হুম, হুম, সো দেন ওটার ওই ব্যাপারটা খুব ইউজ টু হয়ে যায় আমার হুম, কাছে। আচ্ছা এইভাবে ঠিক। ইউ নিড টু মেক ভিডিওস, আচ্ছা এইভাবেই। হুম, সো দেন ওদের যখন ধরো কোনো একটা মিট আপ হচ্ছে, সো দে ইউজ টু হুম, ইনভাইট মি। হুম, ঠিক আছে, মানে দে নেভার স মি অ্যাজ আ ভিডিও এডিটর অর হুম, সামথিং। হুম। দেন আমার লাগলো কি চলো ফাইন্যান্স ইজ সামথিং আই মানে Yes. ওয়ান্ট টু ডু মোর অফেন। হুম, তখন ধরো 5টা ভিডিও যদি সেলফ ইমপ্রুভমেন্টের করতাম, সেলফ ডেভেলপমেন্টের করতাম, চেষ্টা করলাম 2-3টে ঢোকাতে। আস্তে আস্তে এমন হলো যে ওই ভিডিওগুলোই চলতে থাকলো, এবং ওই সময়টায় না একটা, আমি বলবো একটা রাইডই এসছিল হুম। যে ফাইন্যান্স কন্টেন্ট ইজ ওয়ার্কিং সো ওয়েল। রাইট। তো ওইটাই আমার ইন্টারেস্ট, আর যেটা একটা সুইট স্পট তৈরি হলো, রাইট। অ্যান্ড ভিডিওস বাই গডস গ্রেস স্টার্টেড ডুইং ওয়েল। আই গেস ওয়ান অফ দ্য মেজর রিজন তোমার রিলস বা তোমার কন্টেন্ট বেশি মানে অ্যাক্সেলারেট করেছে ইন আ গ্রোথ বিকজ ইউ জাস্ট নট থিঙ্কিং অ্যাবাউট ইয়োর সেলফ, ইউ আর থিঙ্কিং অ্যাবাউট আদার্স অলসো। তুমি একটা আজকাল মানুষদের সব থেকে বড় খুশি বা সব থেকে বড় কোয়েশ্চেন থাকে টাকা কিরকমভাবে কামাবো, হাউ টু গ্রো মানি। আই গেস এই জিনিসটা যে সুইট স্পটে তুমি ওইটা বুঝতে পেরেছো মানুষের কোথায় প্রবলেম আর তুমি এটা সলিউশন দিয়েছো, আই গেস দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন যে তোমার কন্টেন্ট এত ভালো চলছে। টাচউড। বাট টকিং অ্যাবাউট ফাইন্যান্স, যারা ধরো বলে যে আমি ফাইন্যান্সে কিছু বুঝতে পারি না, হুম। তোমার কি মনে হয় কেন বলে এই ব্যাপারটা? আমার মনে হয় এটা একটা মানে ইন্ডিয়ান কালচারে ইনহেরিটেড রয়েছে, যে টাকা পয়সা নিয়ে কথা বলবো না, হ্যাঁ না, কত স্যালারি, কে কি বলবে না, মানে কোথাও গিয়ে হুম, আমারও আছে, হুম, সবার আছে। হুম, তো এটা নিয়ে না ওই একটা ট্যাবু ব্যাপার তৈরি হয়, যে মানে এটা এটা সবার গোপনই থাক। এবং কোনো জিনিস যখন গোপন থাকে না, সেটা ওই স্যাঁতস্যাঁতে হয়ে যায়, বলে না, হুম, অন্ধকার হুম, জায়গায় স্যাঁতস্যাঁতে হয়। হুম, তো ওইটাই ব্যাপার, মানে যেটা আহ, সামনে আসছে, ঘষা মাজা চলছে, সেটা চাকচিক্য থাকে, ওটা কোনোদিন ওইটা হয়েই ওঠেনি ঠিক। কারোর জন্য। প্লাস থ্যাঙ্কস টু আমাদের এডুকেশন সিস্টেম, কোনোদিন আমরা শিখিনি কিছু। তো ওই সব মিলে আমার মানে মনে হয় একটা ভয় এডুকেশন তৈরি হয়েছে। সিস্টেমে আমরা সব শিখেছি কিন্তু এইটা কোনো সময় শিখিনি যে কিরকম ভাবে টাকা বানাতে হয়। সবাই বলে যে পড়াশোনা করো, চাকরি করো, টাকা কামাও, হুম, বাট হাউ টু মাল্টিপ্লাই, হাউ টু গ্রো, ইনভেস্টমেন্ট। মানে আগে তো আমাদের শুধু বলা হতো বেশি টাকা খরচা করবি না, হুম, খরচা না করে যে সেভ করে যে ইনভেস্ট করবি সেই কনসেপ্টটাই ছিল না। সত্যি। তো এখন ধরে নাও আই এম জাস্ট গিভিং ইউ সাম hypothetical হুম, question, people who have not yet started investing, হুম। what is the first step they should take? ফার্স্ট স্টেপ তো আমি বলবো 500 টাকা মাসে একটা ইন্ডেক্স ফান্ডে এসআইপি করে দাও। তুমি বলবে যে কিছু জানো না, কি এসআইপি করবে। তো আমার মনে হয় যে তোমার যদি মার্কেটে 500 টাকা হলেও যাচ্ছে, তো একটা জিনিস তো হবে, তুমি রেগুলার খুলছো ফোনটা, রেগুলার দেখছো যে কি হচ্ছে, ওপরে যাচ্ছে নিচে যাচ্ছে, কিছু একটা অজানা জিনিস তোমার সামনে আসছে, তুমি সেটাকে গুগল করছো বা ওই অ্যাপেই খুঁজছো। তো এখান থেকে কি হয়, স্লোলি এটা তোমার ইন্টারেস্টও ডেভেলপ হয়, তোমার নলেজও ডেভেলপ হতে থাকে।
কিছু হতে হতে 1 মাস পর তুমি বুঝলে আচ্ছা এই জায়গাটাও করতে পারি, এটা হয়তো বেশি রিস্ক আছে, বাট আমি যদি লং টার্ম রাখতে পারি এটা আমাকে রিটার্ন দেবে। আচ্ছা এই জায়গাটায় যদি আমি শর্ট টার্মের জন্য রাখবো, তো এই জিনিসগুলো তখনই তুমি বুঝতে শুরু করবে ভালোভাবে যখন তুমি সেটাকে ঘাটছো। এবার যদি কাউকে আমি বলি যে এই সার্টেন XYZ কোর্সটা নিয়ে নাও, এই পড়াশোনা করো, এই বইটা পড়ো, সো মানুষ প্রোকাস্টিনেট করে ওটাকে ভাই ভুলে খেয়ে নেবে। আমার নিজেরই হয়নি ভাই এরকম, তো আমি কাকে কি বলবো। তো আমার মনে হয় ওটাই যে 500 টাকা নিয়ে কোথাও একটা ইনভেস্ট করো, অ্যান্ড দ্যাট উইল হেল্প ইউ লার্ন অ্যান্ড ইভেনচুয়ালি বি বেটার অ্যাট ইনভেস্টিং। মানে এটা একদমই রকেট সায়েন্স নয়, খুবই মানে একদম A+B=C এরকমই, খুবই আচ্ছা সিম্পল। মানে বিকজ ইউ জাস্ট সেড ইন্ডেক্স ফান্ড অ্যান্ড আই এম গোইং টু আস্ক সাম কোয়েশ্চেন্স উইচ মাইট ফাইন্ড ভেরি স্টুপিড বাট আই উইল Okay. স্টিল আস্ক দিস কোয়েশ্চেন, কারণ মানুষেরা ভয় পায় কোয়েশ্চেন জিজ্ঞেস করতে। হোয়াট ইজ ইন্ডেক্স ফান্ড ইফ ইউ ক্যান এক্সপ্লেন ইন ভেরি লাইক আ সিম্পল ল্যাঙ্গুয়েজ? একদম একদম। তো ইন্ডেক্স কথাটার সাথে প্রথম পরিচয় আমাদের কোথায়, বইয়ের সূচিপত্রের ওখানে। সো ইটস লাইক দ্যাট, ইটস আ লিস্ট অফ টপ ইন্ডিয়ান কোম্পানিজ। তো আমি যদি বলি যে লার্জ ক্যাপ মানে হচ্ছে ইন্ডিয়ার বড় বড় কোম্পানিগুলো, একদম ধরো SBI, HDFC, টাটা, মাহিন্দ্রা। স্মল ক্যাপ কি হবে, একদম স্টার্ট আপ মতন কোম্পানিগুলো, একদম স্মল কোম্পানি, বোরোসিল আমরা নামও শুনিনি এই ওই কোম্পানি। মিড ক্যাপ হচ্ছে তাদের মাঝেরগুলো, সিম্পল ব্যাপার। ঠিক। এবার এই লার্জ ক্যাপ যে বড় বড় কোম্পানি, তাদের যে প্রথম 50টা কোম্পানি একটা লিস্ট তৈরি হবে, প্রত্যেক কোয়ার্টারে ওরকম লিস্ট তৈরি হয়, ঠিক আছে, মার্কেট ক্যাপের হিসাবে, মানে কোম্পানিটা কতটা বড়, সেই লিস্টটা হচ্ছে ইন্ডেক্স। তুমি 500 টাকা যেটা দিচ্ছি বললাম, ওই 50টা কোম্পানিতে যাচ্ছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার যদি আমি বলি যে এটা গেল লার্জ ক্যাপের ইন্ডেক্স, মিড ক্যাপের ইন্ডেক্স হয় 150টা কোম্পানি নিয়ে, স্মল ক্যাপের ইন্ডেক্স হয় 250টা কোম্পানি নিয়ে, সেম ব্যাপার, লিস্ট একটা, ওই লিস্টে পয়সা দিয়ে দাও। এবার এরকম প্রচুর লিস্ট হয়, সেটা আলাদা আলাদা ইন্ডেক্স, আলাদা। যেমন একটা বললাম লার্জ ক্যাপ ইন্ডেক্স, মিড ক্যাপ ইন্ডেক্স, স্মল ক্যাপ ইন্ডেক্স, এরকম আরো ওকে, সো 10 বেসিক্যালি 15 হোয়াট উই রকমের। সে ইজ, মানে আজকে যদি ধরে নাও তুমি বলছো যে ইন্ডেক্স ফান্ড যেরকম তুমি এখন বললে, সো ক্যান উই জাস্ট কনসিডার দ্যাট ইফ ইফ এনিবডি সেইং মি ইন্ডেক্স ফান্ডে লাগাতে, যে টপ 100 কোম্পানিজ এর লাগাতে, এটার কি মানে আমরা ডিকোড করতে পারি? এক্স্যাক্টলি, মানে ওটা একরকম ইন্ডেক্স। ওকে। সবচেয়ে প্রচলিত ইন্ডেক্স হচ্ছে নিফটি 50, শুনে থাকবে নিফটি হ্যাঁ, 50 সবাই রাইট, শুনেছে। ইটস এক্স্যাক্টলি। লাইক ন্যাশনাল এক্সচেঞ্জ আর 50, ওটাকে মিলিয়ে নিফটি। তো ইন্ডিয়ার টপ 50টা কোম্পানি সমস্ত সেক্টর মিলিয়ে তার ইন্ডেক্স, তুমি নিফটি 50তে ইনভেস্ট করছো মানে ওই 50টা কোম্পানিতে ইনভেস্ট করছো। আবার আরেকটা ইন্ডেক্স হয় যে নিফটি নেক্সট 50, যদি আমি বলি কথা থেকে আছে নেক্সট 50, মানে নিফটির পরের যে 50টা কোম্পানি। তো এরকমই প্রত্যেকটা নাম দেখলেই তুমি বুঝে যাবে যে স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ড, মানে 250টা স্মল ক্যাপ কোম্পানির লিস্ট। সো বেসিক্যালি তুমি বলছো স্টার্ট করো। ইয়েস। অ্যান্ড পিপল হু আর স্কেয়ার্ড অফ লুজিং মানি, মানে এটা মানুষের থাকে না, মার্কেটে টাকা দিলে টাকা চলে যাবে আমার, এদের জন্য তোমার কোনো সাজেশন? যে সাজেশন বলতে একটা, আমার মনে হয় রিস্কটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা অনেকেই বুঝি না। তার কারণ হচ্ছে রিস্ক মানে আমরা যা দেখছি সারদা নারদা সবাই ভাবে রিস্ক মানে এটা। তো এই যে ব্যাপারটাকে বললাম, এটা হচ্ছে ক্রেডিট রিস্ক বলে এটাকে, সারদা নারদা যেটা করেছে, তোমার টাকা নিয়ে পালিয়ে গেছে, সেটা হওয়ার চান্সেস মানে নেগলেজিবল নেই। তার কারণ কি, এটা তুমি যখন কোনো শেয়ারে ইনভেস্ট করো, তুমি সেই কোম্পানিকে পয়সা দাও না, তুমি NSDL এ পয়সা দাও। NSDLটা কি, গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেটা কে চালায়, সেবি, ঠিক আছে। তো তুমি অ্যাকচুয়ালি গভর্নমেন্টকেই ভরসা করছো ইন সাম ওয়ে। তো এবার রিস্ক তাহলে কেন বলে, রিস্ক বলে হচ্ছে তুমি ধরো ভেবে রেখেছো আমি আজকে 100 টাকা ইনভেস্ট করব, 6 মাস পরে আমার অমুক জায়গায় 100 টাকাটা লাগবে। হতে পারে মার্কেট এমন খারাপ হলো সেই 100 টাকাটা 6 মাসে 95 টাকা হয়ে যেতে পারে। সো তুমি যে আইডিয়া করে রেখেছো 6 মাসে আমার লাগবে, তো ওটা রিস্কি হয়ে যাবে। তো এটা ইউ শুড নট ডু। মার্কেটে তোমার টাকা দেওয়া উচিত নয় যদি তোমার টাইম ফ্রেমটা 6 মাস থাকে, কখনোই নয়। রাইট। এবার যদি তুমি বলবে যে তাহলে যদি 95 হওয়ার চান্স হয় তাহলে কেন দেবো, হ্যাঁ। ব্যাপারটা ওখানেই যে তুমি এবার সময়টা বেশি দাও। তুমি যেই 3 বছর দিচ্ছ, তখন ওটা কখনো কমবে, কখনো 95 হবে, কখনো 105 হবে, কখনো আবার 101 হবে, কখনো 110 হবে, এরকম করতে করতে 5 বছর পর দেখবে ওটা 130-এ পৌঁছে গেছে। আচ্ছা, লেটস টেক নাও অ্যান এক্সাম্পল অফ আ স্যালারিড পার্সন। হুম। সবাই বলে যে খরচা, মানে বাজেটিং ইজ ওয়ান অফ দ্য কি এরিয়াস যেখানে খুব প্রবলেম হয়, যে কিছু টাকা বাঁচেই না। হুম। তো এটার জন্য সব থেকে ট্রিক কি, মানে প্রথমেই তুমি টাকা সরিয়ে নাও, ক্যান দিস বি ওয়ান অফ দ্য ট্রিক? ইয়েস, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক আই থিঙ্ক। মানে এটাকে কথায় বলে পে ইয়োর সেলফ ফার্স্ট।
এবার একটা ব্যাপার আসবে যে আমি কি করে বুঝবো কত টাকা আমি ইনভেস্ট করতে পারবো? হুম। তো এটার একটা ট্রিক যদি বলো যে ওই বাজেটিংটা 0 থেকে শুরু করা, যে আজকে দিনে কি খরচা হলো আমার, আমি আজকে যখন ঘুমোতে যাচ্ছি আমি ওটা হুম, রেখে দিলাম, হুম, লিখে নিলাম। হুম। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ তোমার একটা তো হিসাব আসবে যে এত টাকা এখানে খরচা হচ্ছে, এখানে খরচা হচ্ছে। কোন জায়গাটা তুমি দেখছো এটা না করলেও পারতাম। ওই সমস্ত সব মিলিয়ে তুমি দেখবে মোটামুটি মাসে হয়তো 10% বা 20% আমি ইনভেস্ট করতে পারছি। যদি ওইটাও না মনে হয় হুম, যে পারছি না, তার হুম, মানে ভাই তুমি তোমার ইনকাম অনুযায়ী বেশি খরচা করছো। হুম। রাইট, লাইফস্টাইল ইনফ্লেটেড। রাইট। সেটা দেখো। এবং এই কারণেই বলে যে প্রথমেই দিয়ে দাও। আমাদের আইডিয়াটা কি যে প্রথমে আমরা খরচা করব যা বেঁচে থাকবে, তারপর ইনভেস্ট করব। এক্সাক্টলি। কিন্তু ওটা হয় না না, প্র্যাকটিক্যালি। না, না। ঠিক আছে? হুম, তো ওই জন্য বলে যে প্রথমে তুমি আগে 20% দিয়ে দাও। হুম। বাকি যে 80% আছে সেটা দিয়ে ঘর চালাও। দেখবে চলে গেছে আরামসে। একদম এটা হয়ও মানে আমরা হয়তো ভাবি procrastinate খুব করি। না, না করতে পারবো না, করতে পারবো না। বাট এটা হয়ে যায়। আই গেস ওই একটা হ্যাবিটটা খুব দরকার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমাদের দেখো টাকা নিয়ে তো ওইটাই ব্যাপার না? আমরা খুব হ্যাঁ, ইনফ্লেটেড হয়ে যাই। আমাদের কাছে টাকা আছে রাইট, চলো এটা করে নিই। আর রাইট। কি বা আছে? ধরো আমার কাছে টাকা আছে এবং আমি একটা সার্টেন iPhone কিনতে চাই। হুম। মানুষ আর কিছু ভাবে আমার কাছে আছে, হুম। কিনবো না কেন? অ্যান্ড কিনে নিই। এখন ইএমআই চলে এসছে। হুম। তো তোমার মনে হয় না যে all loans are not always friendly, some are risky also? হ্যাঁ, লোনস আর তো And নরমালি what is a রিস্কি। friendly way of taking a loan? That is a better question. সে সে ফ্রেন্ডলি ওয়ে অফ টেকিং আ টেকিং লোন। লোন মানে তোমার কি মনে হয় কোন টাইমে তোমার লোন নেওয়া উচিত? এখন তো ইএমআই টাইমে এভরিবডি ইজ হুম, আরে আমার কাছে আছে তো লোন আমি ইএমআই দিয়ে ক্রেডিট কার্ডস দিয়ে আমি নিয়ে নিই। রাইট। বাট অ্যাট দ্যান দ্যাটস আ লোন only, you're paying EMI for it. So when is the correct time to use that? Rather that's the question. দের ইজ নো কারেক্ট টাইম। আমার মনে হয় তোমার যদি যখন একটা ইনকাম আছে, হুম। তো দের ইজ আ সার্টেন পসিবিলিটি কি তুমি লোন কিছু নিতে পারো। Is there a rule to take a loan? 100% দেয়ার আর রুলস। আমি বলবো যে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট আর সবচেয়ে বড় লোন যদি হয় সেটা হচ্ছে হোম লোন। দেন কার লোন হুম, থাকে, দেন এই ছোটোখাটো হুম, জিনিস ফোন টোন সব হুম, কিছুই আজকাল হুম, ইএমআইতে পাওয়া যায়। সো দের ইজ আ রুল দ্যাট ইজ কল্ড কি 36% স্যালারি রুল। যে ইট ইজ সেড কি তোমার ইনকাম যদি 100 টাকা হয়, তুমি 36 টাকার বেশি ইএমআই কোনোভাবে নিও না, সব কিছু মিলিয়ে। হুম। এক্সাক্টলি সো সবকিছু মিলিয়ে। ইয়েস, মানে এরকম না হয় যে 36 টাকা আমার আইফোনের ইএমআই, তাহলে মুশকিল, তাহলে মুশকিল। ঠিক। কারণ হোম লোন আছে তোমার, এরকম যদি যেরকম পসিবিলিটি আছে সেই নিয়ে তুমি ভাবো যে 100 টাকার মধ্যে 36 টাকা আমি লোন নিতে পারি, হুম। ইএমআইতে যেতে পারে আমার। সো দ্যাট ইজ লাইক মানে কারণ ইউজুয়ালি কি হয় যে আমি একটা জিনিস কিনছি আর 36% তো হয়নি মানে করতে করতে ওটা অ্যাড আপ করে ওটা অনেক বেশি হয়ে যায় আই গেস রাইট, ইউ নিড টু ক্যালকুলেট বিফোর টেকিং এনিথিং। রাইট। ওই তখনই ওই প্রবলেমটা আসে যে ভাই হ্যাঁ। মাস শেষ হতে পারছে না, 25 তারিখে আমার কাছে কিছু নেই, তাহলে আইদার কাউর থেকে ধার নিই, হুম। অর ক্রেডিট কার্ড ম্যাক্স আউট করি, যখন স্যালারি পাবো ফেরত দেবো। তো দিজ আর আনহেলদি হ্যাবিটস রাদার। হ্যাবিটস। What about credit cards? Like, is it safe to use in when we look at your growing finance? Um, it's a very important tool আমি বলবো। Again another misunderstood Hmm. Yeah, tool right. যেটা মানুষ ভয় Hmm. পায়। Hmm. আস্তে আস্তে মার্কেট হচ্ছে ক্রেডিট কার্ডেরও, বাট মানুষ ভয় এটাই পায় যে ভাই কিছু তো ভুল আছে এটা। আমি হয়তো বুঝতে পারছি না, বাট কিছু তো ভুল আছে। Right. তো আমার মনে হয় ক্রেডিট কার্ডকে যদি সিম্পলি আমাকে বলতে হয় হুম, যে তুমি ধরো তুমি আজকে কিছু একটা কিনবে, সেটা তুমি ব্যাংকের টাকায় কিনছো এবং মাসের শেষে তাকে ফেরত দিয়ে দিচ্ছ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তার জন্য না তোমাকে ব্যাংক কিছু চার্জ করছে, হুম, প্রোভাইডেড তুমি বিল জেনারেশনের 20 দিনের মধ্যে দিয়ে দাও। তো তুমি যদি আজকে 1 তারিখ ধরো, আজকে যদি তুমি কিছু একটা কেনো, পরের মাসের 20 তারিখের মধ্যে তোমাকে এটা দিতে হবে। এইবার এই যে তুমি এটা দিয়ে কিনলে, ধরো 10,000 টাকা দিয়ে কিছু একটা কিনলে, তোমার কাছে 10,000 টাকাটা আছে ব্যাংকে, কিন্তু তুমি না ইউজ করে তুমি ব্যাংকের টাকায় কিনলে, ঠিক আছে? এই 10,000 টাকাটা 1.5 মাসে লেটসে 50 টাকা ইন্টারেস্ট আনলো। হুম, তো এটাও তো একটা মানে মাইন্ডসেট যে ভাই আই এম লেটিং মাই মানি মেক মানি। যখন আমি ব্যাংকের মানি ইউজ হুম, করছি, হুম, তার জন্য 1 পয়সা আমার যাচ্ছে না। সো দিস ইজ আ স্মার্ট ইউজ অফ মানি আমার হুম, মনে হয়। আমিও যা আমি আমার যে খরচা করি হুম। আমি ক্রেডিট কার্ড দিয়ে করি। And you get points also. হ্যাঁ, উই গেট পয়েন্টস, উই গেট ক্যাশব্যাক সামটাইম। Right. অ্যান্ড হ্যাঁ, মানে তোমার এক্সপেন্স অনুযায়ী ইউ ক্যান টেক ডিফারেন্ট ডিফারেন্ট ক্রেডিট কার্ডস, যেটা তোমার যা শখ আছে, হবি আছে, হুম, সেগুলোকে ম্যাক্সিমাইজ করতে পারে। তো ঠিক। এই জিনিসগুলো তো আছেই। যেমন আমি একটা ক্রেডিট কার্ড রিসেন্টলি ইউজ করছি, মানে এই বছরই আমার প্রথম বছর। হুম, সেটাই সিন্স আমার বিজনেস এই সমস্ত জিনিসে খুব খরচা হয়। হুম, তো ওটা এরকম আছে যে তুমি যদি 4 লাখ টাকা বছরে খরচা করো, হুম, তাহলে তুমি এমন অ্যামাউন্ট অফ পয়েন্টস পাবে হুম,
ধরো ওয়েস্টার্ন ঋষিকেশ বলে একটা হোটেল আছে যার পার নাইট থাকতে 40,000 হয়, ওটার তুমি 2 নাইট 3 নাইট ফ্রিতে পেয়ে যাবে। হ্যাঁ। সো ইটস লাইক দ্যাট। ও ওকে। সো ইউ হ্যাভ টু টেক দ্য রাইট কাইন্ড অফ Right কার্ড। credit card. So how do we decide ki which credit card should suit my portfolio rather? আমার মনে হয় কি দুটো জিনিস দেখা উচিত। একটা হচ্ছে ক্রেডিট কার্ডটা যে রিওয়ার্ডগুলো দিচ্ছে সেইগুলো আমাদের দরকার কিনা। কোনো ক্রেডিট কার্ড ফ্লাইট টিকিটস দেয়, তো তুমি যদি ফ্রিকোয়েন্ট ফ্লায়ার হও তুমি ওটা নাও। কোনো ক্রেডিট কার্ড এরকম যেটা বললাম ট্রাভেল ক্রেডিট কার্ড হয়, ট্রাভেলিংয়ে কোনো হোটেল ভালো ভালো হোটেল লাক্সারি হোটেল দিয়ে করে। তো তোমার যদি মনে হয় আমি ঘুরতে গিয়ে কোনো দিন বছরে একবার যাবো, সেটা লাক্সারিতে যাবো, তাই না? তো তোমার জন্য ওই ক্রেডিট কার্ডটা। কোনো সময় কারোর মনে হয় ভাই আমার অত খরচা নেই, এবার ক্রেডিট কার্ডের খুব একটা প্রবলেম হচ্ছে এই তোমার খরচা বেড়ে যাওয়ার একটা চান্স থাকে। রাইট, হ্যাঁ, পয়েন্টস এর একটা হয়ে যায়। আমি বলে দিচ্ছি আমার অনেক রকম খরচা রয়েছে। তোমরা বিজনেস করছো, কেউ বিজনেস করছে, তাদের অনেক রকম খরচা থাকে। তো ওই যেটা বললাম, এবার কারোর ধরো বিজনেস নেই, কিছু নেই, ওই 4 লাখ টাকাটা কমপ্লিট করার জন্য তারা ফিজুলকে খরচে করবে, দ্যাট ইজ আ প্রবলেম, হ্যাঁ না? তখন তুমি ওই ক্রেডিট কার্ডটা অ্যাভয়েড করে যাও না, দ্যাট ইজ নট ফর ইউ। এক্স্যাক্টলি। তো তখন এরকম ক্রেডিট কার্ড আছে যে ডিরেক্টলি 2 to 5% তোমাকে ক্যাশব্যাক দেবে, দ্যাট ইজ আ গুড ক্রেডিট কার্ড। আজকাল অ্যামাজন, ফ্লিপকার্ট সমস্ত ওয়েবসাইটের একটা করে ক্রেডিট কার্ড আছে, ঠিক। তুমি যদি সেখানে খুব কেনা কেনা কিছু করো, তো দ্যাট ইজ আ গুড ক্রেডিট কার্ড হ্যাঁ, ফর ইউ। বিকজ অনলাইন ই-কমার্স সাইটসে তো দেয় 5% ক্যাশব্যাক নয় ডিসকাউন্ট কিছু না কিছু দিচ্ছে। সব কটা ওয়েবসাইটেই আজকাল ই কমার্স ওয়েবসাইটে একটা করে Right. তোমার ক্রেডিট কার্ড বের করে ফেলেছে আজকাল। তো তুমি যদি ওখানে ফ্রিকোয়েন্ট বায়ার হয় ওটাও নাও। তো এটাই হচ্ছে ব্যাপার। আরেকটা হচ্ছে মানে পার ইয়ারলি চার্জ কত। প্রচুর হয় যে ফ্রি হয়, ফ্রি কার্ডস আর অলওয়েজ গুড, তুমি নিয়ে এক্সপ্লোর করতেই পারো, কিছু হার্ম করছে না অ্যাজ লং অ্যাজ তুমি ফুললি আর টাইমলি পেমেন্ট করছো। দের ইজ আ ট্র্যাপ, মানে এটা বলার পর আমি ট্র্যাপগুলোও বলি, কারণ কখনো কখনো কেটে কিছু ইউজ হচ্ছে ওটা বাদ পড়ে গেল, ঠিক, হ্যাঁ না? অ্যাবসলিউটলি। তো ট্র্যাপ ইজ দ্যাট কি তোমরা ক্রেডিট কার্ড হয়তো ইউজ করে থাকবে, দেখবে যখন মান্থলি বিলটা আসে তার নিচে ধরো মান্থলি বিল হচ্ছে 10,000 টাকা, নিচে একটা আছে মিনিমাম অ্যামাউন্ট ডিউ, ওটা থাকে 500 টাকা। তো মানুষের নর্মালি লাগে ভাই 500 টাকাটা পেমেন্ট করলেই হয়ে যাবে, ঠিক। মানে দেয়ার ইজ নো ওয়্যার, তুমি কোথাও পাবে না যে ওটা লেখা আছে ঠিক। যে ওই 500 টাকাটা পে করলে কি হবে, কি হবে? 10,000 টাকাটা কি হবে। সো পিপল উইল গেট দ্যাট আইডিয়া কি 500 টাকা পেমেন্ট করলে আমার চলবে। বাট হোয়াট হ্যাপেন্স কি ওই 500 টাকা যদি তুমি পেমেন্ট করো, ওই 10,000 টাকাটার ইন্টারেস্ট প্রথম দিন থেকে লাগবে, মানে যেদিন 500 টাকা দিচ্ছ সেদিন থেকে না, 1 মাস আগের থেকে। কে আর ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেটস আর ক্রেজি, মানে বছরে 35%, 40%, ইটস লাইক দ্যাট। কেউ যদি আমাকে বলে যে আমি 10% রিটার্ন দেবো কিছুতে, তাতেই আমাদের কত ভয় লাগে যে ওই ঠিক দিচ্ছে, কিন্তু আমাকে 40% ইন্টারেস্ট কেটে নেবে যদি আমি এই ভুলটা করি। So this is a trap. দিস ইজ আ ট্র্যাপ। Satyajit, when we are talking about credit cards and all, তো অনেকজনের তো কমপ্লেনের ক্রেভিং থাকে, বাট আই ওয়ান্ট টু টক অ্যাবাউট আদার পার্ট, দ্যাট ইজ যারা ফাইন্যান্সিয়ালি স্টেবল অলরেডি। সো তোমার কি মনে হয় হোয়াট ইজ দ্যাট ওয়ান হ্যাবিট দে ইউজুয়ালি ফলো? I think different things work for different people. So one of them probably be কি মেকিং আ এমার্জেন্সি ফান্ড। আমার সবসময় লাগে এটা, মানে আমার পার্সোনালিও লাগে যে একটা এমার্জেন্সি ফান্ড তোমার যত বড় না, তোমার কনফিডেন্সটা ততটা বড়। তোমার যদি মনে হয় যে চলো আমি যদি আজকে কোনো আমার ম্যাল ফাংশন হয়, আমার জবে কিছু হয়, আমার ইনকামে কিছু হয়, আমার কাছে 2 মাসের টাকা সেভড আছে, তুমি একটা সার্টেন লেভেল অফ কনফিডেন্স পাবে। যদি মনে হয় 6 মাসের সেভড আছে, আরও বেশি কনফিডেন্স। তোমার মনে হয় মানি ইজ, ধরো কারোর কাছে, ধরো কেউ 1 কোটি টাকার মালিক, তার মনে হয় আমার কাছে টাকা নেই। কেউ ধরো 10 লাখ টাকা মালিক, তার মনে হয় অনেক অনেক টাকা আছে। তো এটা একটা মাইন্ডসেট। তো কিন্তু আমার মনে হয় এইটা খুব ডিরেক্টলি কোরিলেট করে যে আমার এমার্জেন্সি ফান্ডটা যত বড়, আই এম দ্যাট মাচ সিকিওর, দ্যাট মাচ কনফিডেন্ট। সো মানে সরি টু কাট ইউ হিয়ার, মানে এমার্জেন্সি ফান্ড আজকে আমি একটা স্যালারিডেরই আগে জিজ্ঞেস করি, স্যালারিড পার্সনরা কিরকম ভাবে একটা এমার্জেন্সি ফান্ড কম্পাইল করতে পারে? লাইক হোয়াট ইজ দ্যার এনি ক্যালকুলেশন মেট্রিক্স? হ্যাঁ, দেয়ার আর ডিফারেন্ট ক্যালকুলেশন। যদি কারোর ধরো জিরো আছে, সেখান থেকে আমি বলবো যে ওরকমই পে ইয়োর সেলফ ফার্স্ট করে যত টাকা তুমি সাইড করছো প্রত্যেক মাসে, প্রথমে কোনো জায়গায় ইনভেস্ট করার থেকে ওই 500 টাকাটা করে দাও, যেটা বললাম, কোনো জায়গায় ইনভেস্ট করার থেকে তুমি আগে এমার্জেন্সি ফান্ডটা বানাও, দেন ইউ স্টার্ট ইনভেস্টিং। So this emergency fund will stay in your bank or you can reinvest that? That is another question. দেখো এমার্জেন্সি ফান্ডের কারণ কি, কেন করছি আমরা, আমার যাতে আজকে দরকার হলে আজকে না হলে কালকেও পেতে পাই, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে এটা কিছু রিইনভেস্ট হয়ে আমাকে কিছু রিটার্ন দেবে এই আশাটা করাটা ঠিক নয়।
কারণ ওটা তো মেইন পারপাস নয়, ঠিক। রাইট? হুম। এবং যদি আমার রিটার্নস খুঁজতে যেতে হয় মিউচুয়াল ফান্ডে যেতে হবে। মিউচুয়াল ফান্ডে তুমি একদিনে ওরকম Exactly. টাকা পাওয়াটা মুশকিল। দ্বিতীয় কথা হচ্ছে হয়তো যেদিন তোমার দরকার হলো সেদিন মিউচুয়াল ফান্ডটা পড়ে গেল। পড়ে গেল। তো মিউচুয়াল ফান্ড ইজ নেভার আ রাইট প্লেস টু কিপ ইউর এমার্জেন্সি ফান্ড। হ্যাঁ, লিকুইড ফান্ডস দ্যাট ইজ অলসো আ মিউচুয়াল ফান্ড, হুম। সেটাই রাখা যায়। লিকুইড ফান্ডরা খুব কম রিস্ক নেয়, মানে ওই একদিনে এত পার্সেন্ট পড়ে যাবে, দ্যাট নেভার হ্যাপেন্স দেয়ার। বাট আমার ক্ষেত্রে যেটা কাজ করে ইজ আ সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট where I have kept no UPI, no debit card. That is what works for me. আমি ওই অ্যাকাউন্টটাকে সেপারেট রেখে দিই, যদি আমার এমার্জেন্সি হয় আমি কালকে ব্যাংক গিয়ে বা ব্যাংকে ফোন করে আই ক্যান গেট দ্য মানি। দ্যাট ওয়ার্কস দ্য বেস্ট ফর মি বিকজ অত ঝামেলা নেই, সিম্পল। মানে তুমি যেটা ইনভেস্ট করা করো, সেভ করা করো, কিন্তু ওইটা আগে তুমি নিয়ে রাখো, তাহলে Exactly. সো দ্যাট ইউ ডোন্ট হ্যাভ দিস কনস্ট্যান্ট ক্রেভ দ্যাট আমার কাছে টাকা নেই, মানে এক্স্যাক্টলি ইন টার্মস অফ এমার্জেন্সি যেটাকে আমরা বলি। এক্স্যাক্টলি মানে প্রথম গোল হওয়া উচিত যে ভাই আমার অন্তত যত এক মাসে খরচা হয় সেটাকে আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা পাচ্ছি সেটা আমি জমাই। দ্যাট ইজ দ্য গোল। ধরো এক মাসে কারোর 10,000 টাকা খরচা হয়, তো ইন মাই এমার্জেন্সি ফান্ড আই নিড টু হ্যাভ 60,000 রুপিস, দেন আই এম রিল্যাক্সড। হ্যাঁ, এরপর আমি বাড়াচ্ছি, আস্তে আস্তে বাড়াচ্ছি। আচ্ছা, when we're talking about mutual fund and SIP, let's assume একজন 75,000 বা 1 lakh earn করে, what is the clear rule and how will they you know divide their finance, কিরকম ভাবে করবে? মানে তার খরচা বলছো? খরচা না, in terms of investing and saving, আচ্ছা growing money. আচ্ছা, তো এগেন মানে একটা এটা তো 50-30-20 আই থিঙ্ক ইটস আ প্রচলিত রুল যে 50% তুমি নিডসে খরচা করো, যে বিলস, রেন্ট, যাতায়াত খরচা, পড়াশোনার খরচা সব কিছু মিলে 50% খরচা করো, 30% তুমি রাখো তোমার কোথাও ঘুরতে যাওয়া হলো, কোথাও খেতে যাওয়া হলো, একটু শখ টকের ওপর, জামা কাপড় তার ওপর, আর 20% তুমি ইনভেস্ট করো। তো যদি 1 লাখ হয় তো 20,000 ইজ আ গুড নাম্বার। আমার মনে হয় যে কারোরই ওটা করা উচিত। এবং অনেকে বলবে যে ভাই বলতে লাগে, হয় না, বাট আমার মনে হয় সেখানে লাইফস্টাইলটা একটু দেখতে হবে, যে কোথাও লাইফস্টাইলে হয়তো তোমার খরচা বেশি হচ্ছে যার জন্য হচ্ছে না। দ্যাট ইজ অলসো ওকে ইফ দ্যাট ইজ আ প্রায়োরিটি। বাট ওটাই, যত বেশি তুমি ইনভেস্ট করতে পারবে তত তাড়াতাড়ি উইল বি ফ্রি। So is there any age, মানে is there any mantra যে আমি যদি এই একটা মাসে এত টাকা ইনভেস্ট করি, by a certain age I'll get a financial freedom? মানে সবাই আজকাল খুব বলে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, তো এটার কোনো রুল বা মন্ত্রা স্কোর? 100% অনেক রকম দিক দিয়ে এটাকে দেখা যায়। তো আমি একটা দিক বলবো, খুব সিম্পল হিসাব, যেটাকে ফায়ার নাম্বার বলে, দ্যাট ইজ ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স রিটায়ার আর্লি ফায়ার। সো বেসিক্যালি তোমার খরচা কত হয়, একটা আইডিয়াল খরচা, যে আমি মাসে যদি 1 লাখ টাকা আমার খরচার জন্য থাকে সব কিছু মিলিয়ে, ঘোরা এই সেই সব কিছু মিলিয়ে, তাহলে আমি সিকিওর। দেন ইউ জাস্ট মাল্টিপ্লাই ইট বাই 25। ধরো মাসে 1 লাখ মানে তোমার বছরে 12 লাখ লাগছে, মাল্টিপ্লাই ইট বাই 25 কত হচ্ছে? 3 কোটি। 3 কোটি হচ্ছে। সো দ্যাট ইজ দ্য নাম্বার ইউ নিড টু সেভ। ওয়েন ইউ হ্যাভ 3 crores, এই লাইফস্টাইলে তুমি চলতে পারবে। তোমাকে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক ফর মানি এনিমোর, বিকজ তুমি প্রত্যেক বছর 4% করে যদি তুমি ওখান থেকে বের করো, সো ইট ইট সর্ট অফ টেক্স ইউ ওভার, কি তোমার আর কিছু দরকার পড়ে না, ওই খরচাটা তোমার কাছে চলে আসবে। এবং এটা খুব ইনফ্লেশন অ্যাডজাস্টেডও। তুমি বলবে আজকে যেটা আমার 1 লাখ খরচা হচ্ছে, 1 বছর পর তো সেটা 1,10,000 খরচা হবে। বাট তুমি যে ওই 3 কোটিটা রেখেছো সেটাও তো ফাঁকা রেখে দাওনি, সেটাও হচ্ছে। ঠিক, তো ওটা ওটা হয়তো 3,10,00,000 হয়ে গেল, তার 4%টাও একটু বাড়লো। সো ইটস আ ভেরি গুড ক্যালকুলেশন দ্যাট উই অল ক্যান ফলো। এবার কারোর মনে হয় যে আমি রিটায়ার যখন করব তখন আমি ল্যাভিশ লাইফ করব, এখন যা করছি তার ডাবল করব, সো সে 50 দিয়ে গুণ করুক, 6 কোটি আমাক। ইটস আ ভেরি সিম্পল রুল। আচ্ছা, তুমি যে এখন বললে দ্যাট তুমি একটা অ্যামাউন্ট অফ মানি রেখে দাও অ্যান্ড এভরি ইয়ার তুমি 4% তুমি বার করতে পারো ইন টার্মস অফ তোমার এক্সপেন্সগুলোকে ইয়ে কর, ইজ ইট আ সিমিলার লাইক SWP? হ্যাঁ, মানে SWP এটা হয়তো তুমি বলতে পারবে। ওকে। অলসো SWP ইজ লাইক মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকা রয়েছে, সেখান থেকে প্রত্যেক মাসে তোমাকে তোমার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। এসআইপির উল্টো, এসআইপিতে কি হয়, প্রত্যেক মাসে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে, সেখান থেকে মিউচুয়াল ফান্ডে চলে যায়। SWPS তোমার মিউচুয়াল ফান্ডে টাকা আছে, সেই টাকাটা প্রত্যেক মাসে তোমার ব্যাংকে আসছে। আচ্ছা, তো তুমি আমাকে ক্যান SWP বি ডান বাই ইয়াং পিপল অলসো, নাকি ইজ ইট অনলি আফটার আ সার্টেন এজ? আহ, আমার মনে হয় SWP তো তখনই সম্ভব যখন ব্যাংকে বা মিউচুয়াল ফান্ডে তুমি একটা সার্টেন বড় অ্যামাউন্ট দিচ্ছ, নাহলে ইট ডাজ নট মেক সেন্স। বাট হ্যাঁ, মানে SIP প্লাস SWP দেয়ার আর
সাম স্টাফ। Okay. মানে তুমি এখন এসআইপি করছো, ধরো মাসে 10,000 টাকা করে ইনভেস্ট করছো, সেটা গিয়ে একটা সার্টেন অ্যামাউন্ট হবে। হুম, ধরো তুমি প্ল্যান করছো যে আমি 10 বছর পর বা 20 বছর পর আমি রিটায়ার করবো, আই ডোন্ট ওয়ার্ক ফর মানি, হুম, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক ফর মানি এনিমোর। সো 20 বছরে 10,000 টাকা করে দিলে আমার, ইফ আই এম নট ভেরি রং, তো 1,80,00,000 এরকম তো চলেই আসবে। একদম মডারেট যদি রিটার্নস এক্সপেক্ট করো, যে 12% রিটার্নসে হুম, 2 কোটির কাছাকাছি তোমার হয়ে যাবে। হুম, দেন তুমি ওই 2 কোটিটাকে যদি এসডাব্লিউপি করে দাও, হুম। তুমি ওটা দেখবে যে মেবি প্রত্যেক মাসে যদি 50,000 টাকা করে এসডাব্লিউপি করো, হয়তো সেটা লাইফ টাইম চলছে। আমি ক্যালকুলেশনটা এখন করছি না, হ্যাঁ, বাট হ্যাঁ, ইটস লাইক দ্যাট। রাইট। ধরো ওটাকে তুমি 50,000 না করে হুম, 1,00,000 করে প্রত্যেক মাসে চাইছো, হুম। তো তখন ওইটা তো 10 একটু 15 বছর বছর কমে পড়বে। যাবে। তো আমাকে সত্যজিৎ নাও আমি জাস্ট একটু ইন্টারেস্টিং লাগছে সেটা যে হুম, এসআইপি যখন আমরা ইনভেস্ট করি তখন কোনো একটা ফান্ডে বা কোনো একটা স্টকে বা ইনভেস্ট করছি। হুম। তো এসডব্লিউপি যদি আমি ইনভেস্ট করতে চাই আমি কিসে ইনভেস্ট করবো এসডব্লিউপিটা? সেম জায়গায়, সেম মিউচুয়াল ফান্ডে, যে মিউচুয়াল ফান্ডে তোমার টাকা রাখছো, ধরো তুমি এবিসি একটা মিউচুয়াল ফান্ডে, হুম, সেখানে এসআইপি করছো, হুম, তুমি হুম, যখন এসডাব্লিউপি করবে, হুম, কারণ ওখানেই তো তোমার টাকাটা জমছে, রাইট। এসডাব্লিউপিও যখন করবে ওর হুম, থেকেই করবে, কারণ আচ্ছা। টাকাটা ওখানেই আছে। মানে ইউ বেসিক্যালি দুটোর ডিফারেন্স এটাই যে একটাতে তুমি টাকা দিচ্ছ তারপরে তুমি টাকা পাবে, আর এসডব্লিউপিতে তুমি টাকা দিয়ে দিয়েছো ফুল বাল্কে, তুমি একটা নিচ্ছ ওটা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো এসডাব্লিউপি আর এসআইপি দুটোই পদ্ধতি, এটা হুম, কোনো জায়গা নয়। আই আচ্ছা, থিঙ্ক এটা একটা কনফিউশন থাকে রাইট, হ্যাঁ। যে আমি মিউচুয়াল ফান্ড করবো না, আমি এসআইপি করবো। সো ইট ইজ ভেরি উইয়ার্ড। রাইট। এসআইপি ইজ লাইক কিভাবে করছো তুমি। এসআইপি মানে হচ্ছে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সিস্টেম্যাটিক বলতে প্রত্যেক মাসের ধরো 2 তারিখে আমার টাকাটা কেটে নেওয়া হবে, দ্যাট ইজ সিস্টেম্যাটিক, হুম, হুম, দ্যাট ইজ এসআইপি। হুম, হ্যাঁ। সিম্পল এস। আচ্ছা, বাট এখন নাও দ্য কোয়েশ্চেন কামস ইন দ্যাট এখন তো বিকজ ডিজিটালে এত আমরা সবাই এক্সপোজ হয়ে থাকি, কোন কন্টেন্টটা নেওয়া উচিত and কোন কন্টেন্টটা নেওয়া উচিত না ইন টার্মস অফ ইনভেস্টিং মানি, হাউ উইল উই নো দিস ডিফারেন্স? আচ্ছা, প্রথমেই তো আমি বলবো যে a lot of people don't know কি it's illegal to give stock advice unless you are certified. মানে আমি আজকে এখানে বসে বলতে পারি না তুমি এই স্টকটা কিনে নাও, ওই স্টকটা কিনে নাও। হ্যাঁ, আমি বিধানকে পার্সোনালি বললাম, ও ভাই ওর মনে হলো ভাই এ তো ভালো কিনে নিলাম, তারপর যখন ডুববে ও ডুববে, আমি তো ডুববো না। ঠিক। তো ব্যাপারটা এই। রাইট, হ্যাঁ। তো এটাই যখন প্রবলেমটা এখানে হয় যে আমি আমার কন্টেন্ট ধরো অ্যাভারেজে 1,00,000 লোক দেখছে, আমি তখন বসে এই সমস্ত কথা বলছি। প্রথমত তো প্রচুর লোক বাজে ডিসিশন নেবে। হুম, দ্বিতীয়ত হচ্ছে এটা মানে ইল্লিগাল অলসো। সেবি প্রত্যেক বছর অ্যাটলিস্ট 20-30 জন ইউটিউবারকে ব্যান করে, তাদের ইভেন জেলও হয়। ইটস বিকজ অফ দ্যাট। বিকজ কি, ধরো আমার আমার অ্যাভারেজ ভিউজ কত, আমি নট মানে হ্যাঁ, লিটারালি we এটা know. নয়, ধরো 1,00,000 আমি বললাম আমার অ্যাভারেজ হ্যাঁ, ভিউজ। আমি যেদিন থেকে বলবো না এই 5টা স্টক কেনো তুমি বড়লোক হয়ে যাবে, হুম, ওটা মিলিয়নের কমে ভিডিওই হবে না। ঠিক। সো a lot of people, a lot of YouTubers, a lot of influencers think that is a shortcut হুম, and they do it, বিপদে পড়ে, তার সাথে অনেক মানুষও বিপদে পড়ে। তো ইটস অ্যাকচুয়ালি ইল্লিগাল। তো যখনই কেউ স্টক অ্যাডভাইস দিচ্ছে হুম, অ্যান্ড দ্যাট পার্সন ইজ নট আ সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার, হুম, তো সেখান থেকে দূরে থাকা আমার মনে হয় উচিত। কেউ তোমাকে শেখাচ্ছে যে আচ্ছা টাটার এই স্টকটা টিসিএসটা নেওয়া এখন উচিত কি নয়, হুম, হুম, মানে হুম, কেউ শেখাচ্ছে আচ্ছা শেখাচ্ছে। এটা দেখলাম এখানে গিয়ে এটা হ্যাঁ, দেখো, গ্রাফ। দ্যাট ইজ আ গুড কন্টেন্ট আমি বলবো। মানে ফুল And গ্রাফ এন্ড ফান্ডামেন্টালি যেটাকে আমরা বলি, রাইট? মানে তোমাকে শেখাচ্ছে, শেখাচ্ছে। দে আর নট হুম, সেইং কি নিয়ে নাও, নিয়ে নাও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ না? হ্যাঁ। তো দ্যাট ইজ আ গুড কন্টেন্ট। সেম উইথ মিউচুয়াল ফান্ডস। হুম, আমার কন্টেন্টেও দেখবে যে আমি অনেক কন্টেন্টে মিউচুয়াল ফান্ডস যখন বলছি যে এই মিউচুয়াল ফান্ডসটা ভালো করেছে, হুম। আই অলওয়েজ গো বাই কি এটা পাস্টে করেছে। আই নেভার সে কি টেক দিস হ্যাঁ, হ্যাঁ, মিউচুয়াল you ফান্ডস, never say that, right, right, রাইট? right. আমি বলি যে ক্রিসিল রেটেড দিস আর দ্য টপ হুম, ফান্ডস। হুম, হুম, সো দিস ইজ দ্য থিং কি যখনই তুমি দেখবে কেউ স্টক নিয়ে এরকম বলছে, অ্যান্ড দিস ইজ আ মানে ওয়েল ফুল ব্লোন স্ক্যাম। হুম, প্রত্যেক বছর স্টক মার্কেটে এটা হয়, হুম, হুম। ভরে ভরে হয়। যেমন আমরা দেখি না এই স্ক্যাম 1992, হ্যাঁ, এখানে কি হলো যে এখানে ফোন করে বলছে হ্যাঁ, যে ওটা কিনে নাও, ঠিক। অনেকে কিনে কিনে নিচ্ছে, নিচ্ছে। তারপর যেই সবাই কিনে নিচ্ছে স্টকের দাম বেড়ে যাচ্ছে, সে বেচে দিচ্ছে, এটাকে Right. পাম্প অ্যান্ড ডাম্প বলে। রাইট, রাইট। সেটা ইউটিউবাররা করছে না, হ্যাঁ, তার একটা ভিউতে ধরো 4 লাখ ভিউ পেল, এক্স্যাক্টলি, এন্ড কোম্পানি তো তার ওরা মধ্যে পাচ্ছে। তার মধ্যে ধরো 1,00,000 হুম, লোক কিনে নিল, তো স্টকের দামটা বেড়ে গেল, ডিমান্ড ক্রিয়েট হলো, পরের দিন বিক্রি করে দিল। that's সো it. দ্যাট ইজ আ ক্রাইম, দ্যাট And ইজ আ this is ক্রাইম। what we have to be aware of these traps. এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আরেকটা জিনিস হচ্ছে 2 টাকা 4 টাকা স্টক কেনা। Penny আমি stock. জানি না পেনি স্টক পাবলিকের মাথায় কি আছে ভাই যে আমি 2 টাকার স্টক কিনবো, সেটা 200 টাকার হয়ে যাবে, আমি রাতারাতি বড়লোক হয়ে যাবো। মানে এটা কি একটা যে ফ্যাসিনেশন আছে, সত্যি আমি জানি না। বাট দিস ইজ অ্যানাদার থিং কি এই যে 2 টাকার কোম্পানিগুলো,
আমি বলছি যে হয়তো 50% কোম্পানিজ এক্সিস্টই করে না, দে আর আ স্ক্যাম অলরেডি। মানে ইন্ডিয়ার স্টক মার্কেটে কত কোম্পানি আছে, সবাইকে ওরকম ট্র্যাক করা কি পসিবল যে কোম্পানিটা এক্সিস্ট করছে কিনা? কেউ কিভাবে প্রফিটেবল দেখাচ্ছে, কেউ কিভাবে স্ক্যাম করছে। কোনো বড় লোকেরা মানে ধরো ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, তারা একটা কোম্পানি বানাই এই জন্য যাতে আমার ব্ল্যাক মানি ওখানে যাক। তো সেটা ধরো শেয়ার মার্কেটে আছে, তুমি সেটাই ভরসা করছো, বিকজ কি 2 টাকা থেকে ও 10 টাকা গেছে, তুমি যে ইনভেস্ট করলে পরের দিন আমাদের 1 টাকায় চলে আসলো। আচ্ছা, দিস একটা হ্যাপেন্স। মানে যাদের নলেজ নেই, একদমই নেই, তাদের ফার্স্ট স্টেপ কি থাকা উচিত শেখার জন্য, যে আমি কিসে ইনভেস্ট করবো বা কিসে ইনভেস্ট করবো না, নিজের বুদ্ধি লাগিয়ে? ওই যে বললাম 500 টাকা, মানে টাকা না গেলে তুমি শিখতে পারবে না প্রথম কথা। তো আমিও যখন ভেবেছিলাম যে আমি শিখবো কি করবো, আমি তখন কলেজে পড়ি, ওই বললাম যে পড়াশোনা একটুখানি করে একটা এরকম অ্যাপ হয় আজকাল, জানি না ওরকম আছে কি না, পেপার ট্রেডিং হতো। মানে লিটারালি ইউ ক্যান হ্যাভ মানি, ধরো ওরা তোমাকে 1 লাখ টাকা দিয়ে দিল, ইটস আ পয়েন্ট সর্ট অফ থিং। রিয়েল মার্কেটে তুমি ইনভেস্ট করছো, তুমি দেখতে পাচ্ছ তোমার ওই 1 লাখ টাকাটা কোথায় বাড়ছে কি কমছে। সো মানুষ বলে যে ওটাই তুমি শিখতে পারো, এবং আমি তো প্রি কোভিড এরিয়ায় টাইমে এরকম তো 200-300% করে দিয়েছি। তো আমার কনফিডেন্স হচ্ছে সাতওয়ে আসমান পর। যেদিন টাকা লাগালাম সেদিন আমি বুঝে গেলাম আমি কোথায় আছি। তো এটাই ব্যাপার, মানে Right. তুমি যদি মানে ওটা তোমার রিস্ক নেই না। মানুষ, তুমি লাইফেও ভাবো না, যারা ভাবে যে মানে উইথ অল ডিউ রেসপেক্ট কি আমি একটা পড়াশোনা করবো, সোয়ানসো পড়াশোনা করে সোয়ানসো চাকরিটা পাবো, তো ওখানে আমার মনে হয় যে যে শেখার ব্যাপারটা অনেকটা লিমিটেড হয়। কেউ কেউ থাকে কি চলো আমি বেরিয়ে গেলাম, আই অ্যাম আউট দেয়ার, আই উইল লার্ন। হয়তো আমি আমার লোকে দেখে বলবে কি করছে ভাই, এরকম বলবে হয়তো 2 বছর, তারপর হয়তো আই উইল লার্ন সামথিং মোর। তো আমার মনে হয় এখানেও তাই, যে তুমি যদি টাকাটা না দাও, তোমার যদি কিছু হারানো না থাকে, হ্যাঁ, তুমি সেই শেখার তাগিদটাই থাকবে না, তুমি শিখতেও পারবে না। আচ্ছা সত্যজিৎ, ওয়েন পিপল টক অ্যাবাউট, সবসময় বলে টাকা ইজ আ লং টার্ম গোল, হুম। মানে আমি লং টার্ম ইনভেস্ট করলে তুমি বেশি ভালো রিটার্নস পাবে। কিন্তু আমার এখানে একটা কন্ট্রাডিক্টরি কোয়েশ্চেন বলবো না, বাট একটা কোয়েশ্চেন থাকে মাথায় সবসময়। ধরে নাও আজকে আমি একটা ফান্ডে এসআইপি করলাম আমি, বিকজ এটার এখন কি বলবো, মানে এটার এখন ডেটা ভালো যাচ্ছে, মানে দে আর শোয়িং দ্যাট ইট উইল গিভ মি গুড রিটার্ন। আমি ওই সেম ফান্ডের উপরে আমি 10 বছর বা 5 বছর আমি লাগিয়ে যাচ্ছি এভরি মান্থ, কিন্তু ওই আফটার 10 ইয়ার্স ওই পার্টিকুলার ফান্ডে তোমার অত স্কোপ নেই। শ্যাল আই স্টপ ইট অ্যান্ড মুভ টু আনাদার ওয়ান, অর শ্যাল আই কন্টিনিউ ইট? স্কোপ নেই বলতে, যদি রেগুলার ধরো তুমি দেখছো, তুমি বলে 5 বছর 10 বছর, তো 5 বছর ইজ আ গ্রেট টাইম টু সি আ ফান্ডস পারফরমেন্স অ্যান্ড জাজ। তুমি যদি 5 বছর ধরে দেখো যে 5 বছরের রিটার্নস, 3 বছরের রিটার্নস, 1 বছরের রিটার্নস সব কটায় বেঞ্চমার্কের থেকে কম যাচ্ছে। বেঞ্চমার্ক মিনিং দ্যাট ইজ দ্য, ধরো লার্জ ক্যাপের একটা বেঞ্চমার্ক আছে যে এইটা করে দিচ্ছে, তার উপরে যারা দিচ্ছে দে আর গুড, তার নিচে যারা দিচ্ছে তাদের প্রবলেম আছে। প্রবলেম নেই, খারাপ হয়েছে। ইজ ইট লিগাল টু সে দ্যাট পার্সেন্টেজ, লাইক দ্য বেঞ্চিং পার্সেন্টেজ? হ্যাঁ, মানে ওটাও তো উপর নিচে হতে থাকে, আচ্ছা। ওটা মার্কেটের হিসেবে। ধরো লার্জ ক্যাপের এরকম খুব বেশি হলে 13-14ই আছে, তাও বেশি বললে 10-12 এরকমই হয়, ঠিক আছে। তো কেউ যদি তোমাকে 13% দেয়, তুমি ভাববে যে বেঞ্চ মার্কেটে ভালো করছে। বলে না অ্যাভারেজ স্টুডেন্টের থেকে কেউ ভালো, ইট ইজ লাইক দ্যাট, অ্যাভারেজের থেকে ভালো করছে। কেউ যদি দেখ, এবার 1 বছর 2 বছর খারাপ যেতে পারে কোনো ফান্ডের, কিন্তু যদি সে 1 বছর 3 বছর 5 বছর 7 বছর প্রত্যেকবারে দেখছো যে বেঞ্চ মার্কেট থেকে নিচে, তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দেয়ার ইজ সাম প্রবলেম উইথ দ্য ফান্ড, দে আর ডুইং সামথিং রং। তো আমাকে এবার মুভ করতে হবে। আমার মনে হয় ওটা একটা ভালো থিং টু সে। এবার যদি তুমি ভাবো যে প্রত্যেক 6 মাসে দেখবে, তখন দেখবে যে প্রত্যেক 6 মাসে মানে ওঠানামা তো হতেই থাকে। তো ইউ ক্যানট জাজ ইট। হয়তো তুমি দেখলে তুমি যে এটাকে সরিয়ে নিয়ে আসলে, প্রথমত তো সরিয়ে নিয়ে আসলে ওখানে তোমার ট্যাক্স লাগছে, ওখানে গিয়ে আরেকটা নতুন করলে সেখানে কিছু পয়সা খরচা হলো, করতে করতে দেখছো ওইটা এখন উঠছে। তো দিস হ্যাপেন্স। তো এই জন্য তুমি যেটা বললে 5-10 বছরে দ্যাট ইজ আ গুড টাইম টু জাজ, বাট 6 মাসে 1 বছরে আমার মনে হয় না বেস্ট টাইম টু জাজ নয় ওটা। অ্যান্ড ওয়েন উই সি, যখন আমরা কিছু ইনভেস্ট করি না, বা ধরেন আজকে কোনো একটা অ্যাপ দেখে নিলাম, আমরা দেখি দুটো পার্সেন্টেজ। একটা দেখি হচ্ছে টোটাল পার্সেন্টেজ আমাকে কি দিচ্ছে, অ্যান্ড দেন উই সি এক্সআইআর আর একটা পার্সেন্টেজ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? ডিফারেন্স বিটুইন হচ্ছে, ধরো দেখো আমরা ইনভেস্ট তো একদম পারফেক্টলি করি না যে 100 টাকা করলাম কালকে কত পাচ্ছি, তো 100 টাকা করলাম কালকে 119 টাকা পাচ্ছি, তো 19%, খুব সহজ হিসেব। এইটা বেসিক্যালি যে হিসাবটা দেখায়। গ্রেটার পার্সেন্টেজ, ধরো তুমি আজকে 100 টাকা করলে, পরশুদিন তুমি 500 টাকা করলে, আবার পরের মাসে 200 টাকা করলে, এবার প্রত্যেকটা অ্যামাউন্ট আলাদা হচ্ছে,
প্রত্যেকটা সময় আলাদা। তো যে পার্সেন্টেজটা দাঁড়াবে খুব হ্যাপাজার্ড দাঁড়াবে এবং তার ক্যালকুলেশনটা ইজ মানে হিউম্যানের পক্ষে তো সম্ভব নয় করা। কারণ ওই যেটা আজকে ১০০ টাকা করেছো ৫ মাস পর এই পুরো ৫ মাস হিসাব হবে। যেটা ধরো ২ মাস পর করেছো সেটার বাকি ৩ মাস হিসাব হবে। তো ইটস আ ভেরি টাফ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। ওকে সেই ক্যালকুলেশন বাট একটা তো ক্যালকুলেশন আছে যে হ্যাঁ। তুমি কত কামিয়েছো বছর হিসেবে, পার ঠিক, ইয়ার হিসেবে। ঠিক 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 আছে? ঠিক দ্যাট ইজ কল্ড XIRR and দ্যাট ইজ মেশিন জেনারেটেড। তুমি যে অ্যাপে করছো তারা তোমাকে দেখিয়ে দেবে। মানে ধরে নাও আজকে যদি আমার একটা কোনো ফান্ড 50% দেখা যায় তার মানে আমি যতটা টোটাল ইনভেস্ট করেছি তার উপরেই আমাকে কি রিটার্ন দিচ্ছে সেটা 50%। আর যদি আমার 15% এক্সআইআর থাকে মানে এভরি ইয়ারে দিস ফান্ড ইজ গিভিং মি 15% অফ হোয়াট আই হ্যাভ ইনভেস্টেড। ডিপেন্ডেন্ট অন আমি কখন করেছি, কোথায় করেছি, সব কিছু ফ্যাক্টর কাজে লাগিয়ে দ্যাট ইজ সো XIRR ইজ লাইক মোর রিলেভেন্ট মোর রিয়েল লাইফ ঠিক পার্সেন্টেজ। রাইট বাকি CAGRও একটা হয়, সেটা হচ্ছে ওটাকেই বছরে ভেঙে দেয়, যেটা তুমি বললে অ্যাবসলিউট রিটার্ন। ধরো 50% হয়েছে 3 বছরে, তো হয়তো 15% বা 16% হয়েছে তোমার প্রত্যেক বছরে, দ্যাট ইজ CAGR। বাট ওটাও ওই জিনিসটা ক্যালকুলেট করে না যে আজকে তুমি একটা দিয়েছো আবার 1 মাস পর একটা দিয়েছো, ওরকম কোনো সময় বের করে নিয়েছো। সো হ্যাঁ XIRR ওই জিনিসটাকেও ক্যালকুলেশনে আনে, এভরিথিং। এভরিথিং। ওকে ওকে সো দ্যাট ইজ মোর সায়েন্টিফিক অ্যান্ড মোর রিয়েলিস্টিক। তো একটা এখন আজকে যখন আমরা ইন্ডেক্স ফান্ড বলি ডিফারেন্ট ডিফারেন্ট পোর্টফোলিওতে ডিফারেন্ট ডিফারেন্ট ফান্ডস থাকে। ক্যান ইউ টেল মি ওয়ান থিং যে আমি যখন 10টা ফান্ড কম্পেয়ার করব আমাকে কি কি মেট্রিক্স দেখতে হবে? রাইট। লাইক এক্সআইআর দেখবো নাকি কোনো ক্যাপ মার্কেট ক্যাপ দেখবো বা রেভিনিউ দেখবো? হোয়াট আর দ্য মেট্রিক্স? দেখো ইন্ডেক্স ফান্ডটা কিরকম হয়, ইন্ডেক্স ফান্ডটা একটু বলে নিই। যে ইন্ডেক্স ফান্ড তো একটা লিস্ট, সো এই লিস্টটা তোমার কাছেও যা আছে, বিধানের কাছেও তাই আছে, আমার কাছেও তাই আছে। সো এদের মধ্যে খুব বেশি ডিফারেন্স হয় না। কিসের ডিফারেন্স হয়? ধরো তুমি যে, এটা তো হিউম্যান জেনারেটেড নয়, এটা তো লিস্টটা তো অটোমেটিক জেনারেটেড হয়। তুমি যে সফটওয়্যারটা ইউজ করছো একটু বেশি কারেক্ট করছে, তোমারটা একটু কম করছে, আমারটা একটু কম করছে, বিধানেরটা একটু বেশি করছে, তো ওই ধরো 0.1% বেশি করছে। তো ইন্ডেক্স ফান্ডে অ্যাকচুয়ালি খুব দেখার কিছু নেই। ইউ শুড গো ফর ওই যে একটু ভালো কারেক্ট করছে, যারটা বেশি আছে দেখলে যেতে পারো। কিন্তু বাকি ফান্ডসে যখন আসছো, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওটায় তুমি অনেক কিছু দেখতে পারো, অনেক রকম জিনিস আছে, বাট আমি বলবো একটা খুব ভালো ব্যাপার, হ্যাঁ ওই পার্সেন্টেজটা দেখে খুব চোখে লাগে যে ভাই এটা তো এত দিয়েছে। কিন্তু আমি বলে রাখি যে ওটা কিন্তু পাস্ট পারফরমেন্স, অ্যান্ড পাস্ট পারফরমেন্স ইজ নেভার আ ইউ ক্যান নেভার জাজ দ্য ফিউচার পারফরমেন্স, হ্যাঁ না? তো হাউএভার ওটা বলে যে ধরো ডিফিকাল্ট টাইমসে এই ফান্ডটা কত ভালো করেছে সেটা বলে, কিন্তু ওটা ধরে তুমি চলতে পারো না যে লাস্ট 3 বছরেও 50% দিয়েছে মানে আগের 3 বছরেও দেবে, এটা ধরে চলতে পারো না। তো আমার মনে হয় সাধারণ মানুষের জন্য খুব একটা ভালো জিনিস দেখার ওটা হচ্ছে এই যে কোম্পানিগুলো, ক্রিসিল ইজ আ ব্যুরো যে মানে একদম নন গভর্নমেন্ট নন প্রফিট একটা ব্যুরো, যে নন প্রফিট হয়তো নয় সরি। তো ওরা কি করে, এগুলোকে র্যাঙ্ক করে ডিপেন্ডিং অন ভেরিয়াস ফ্যাক্টরস, কি কতটা রিস্ককে ইয়ে করে, কতটা তাদের যে পিছনে যে মানুষ রয়েছে তারা কতটা এক্সপিরিয়েন্সড, কতটা ভেটেরান, কতটা মার্কেট যখন খারাপ গেছে ভালো রিটার্নস দিয়েছে, কতটা বাজে সময় ভালো করেছে। তো এইগুলো দিয়ে একটা করে রেটিং দেয়, স্টার রেটিং দেয়, দেখবে 4 স্টার 5 স্টার এরকম। আমার মনে হয় দ্যাট ইজ আ গুড ইন্ডিকেটর দেখার ফর স্টার্টার্স। ফর স্টার্টার্স, গুড যারা ইন্ডিকেটর, বোঝে না তারা অ্যাটলিস্ট ওটা পড়তে ওটা পারে। পড়তে পারে, এটা ওদের জন্যই বানানো হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, হ্যাঁ না? ঠিক। আবার ম্যাক্সিমাম অ্যাপসে আজকাল থাকে যে প্রোজ অ্যান্ড কনস, Okay. সেগুলো মানে এটা বলতে পারো যে অ্যাপসের ওপর তাহলে ভরসা করতে হবে, এবার কিছু তো কারোর উপর ভরসা করতে হবে, মানে Right. ওরা ওই জিনিসগুলোই বলে দেয় যে প্রোজ আর দিস কি 3 বছরে মার্কেট বিট করেছে, 5 বছরে মার্কেট বিট করেছে। কনস যদি থাকে কোনো সময় বলে যে নো কনস ফাউন্ড, কোনো সময় বলে যে হ্যাঁ এটা 5 বছরে কিন্তু মার্কেটকে বিট করতে পারেনি। সো দ্যাটস আ থিং, 5 বছরে পারেনি মানে আমি বলছি এটা একটা ভালো ইন্ডিকেটর যে কোনো কিছু তো সামথিং ইজ রং উইথ দ্য ফান্ড। Of course. তো আমার মনে হয় কি ওটা দেখা উচিত, প্রথমত এটা দেখা উচিত যে আমি কোন ফান্ডে ইনভেস্ট করবো, লার্জ ক্যাপ না স্মল ক্যাপ না, 36 রকম ফান্ড হয় আলাদা আলাদা, কোন ফান্ডে যাব কেন যাব সেটা যদি দেখা হয়ে যায় তারপর আমার মনে হয় যে ওটাই ক্রিসিল রেটিং ইজ আ গুড ইন্ডিকেটর। আচ্ছা, when we are talking about like different type of funds, যখন স্টকসে আসি আমরা, সবাই ভাবে কি স্টকস ইজ গ্যাম্বলিং। সো হাউ উইল ইউ decode this myth কি এটা গ্যাম্বলিং না?
সো স্টকটা গ্যাম্বলিংও হতে পারে, টু বি অনেস্ট। তুমি যদি ভাবো আমি আজকে হুম। কিনে কালকে বেচবো, হুম, হুম, 2 টাকায় কিনে 5 টাকায় বেচবো, হুম। দ্যাট ক্যান বি গ্যাম্বলিং অ্যান্ড দ্যাট ইজ গ্যাম্বলিং আমার হুম, মনে হয়। হুম, হুম। কারণ কোনো কোনো পৃথিবীর ফর্মুলা তৈরি হয়নি যে প্রেডিক্ট করতে পারে কালকে কি হবে। কোনো পৃথিবীর কিছু, আজকে যদি ধরো তুমি সব কিছু প্রেডিক্ট করে কেউ বলছে আমি ভেটেরান অফ স্টক মার্কেট, আমি জানি কালকে এই শেয়ারটা উঠবেই উঠবে, কালকে পুতিন ওদিক দিয়ে একটা বোম মেরে দিল, কি করবে? কি করবে বলো? ঠিক। স্টক মার্কেট পড়বেই পড়বে, তোমার কিছু করা নেই। সো নোবডি ক্যান Right. প্রেডিক্ট দিস Uh-huh, থিংস। uh-huh. তো এই এবার লং টার্মে ইউ ক্যান সি Long কি term. দিস ইজ আ কোম্পানি যার খুব ভালো ডিমান্ড আছে হুম, হুম, হুম। মার্কেটে, ওরা যা প্রোডাক্টটা বানাচ্ছে তার খুব ভালো ডিমান্ড আছে। ওদের যে, ধরো তুমি ওদের সার্ভিস নিয়েছো, তুমি কারোর সাথে তো কথা বলেছো, তোমার কথা বলে খুব ভালো লেগেছে, সো দিজ আর দ্য ইন্ডিকেটার্স। আমার কাছে এগুলো খুব ভালো ইন্ডিকেটার্স যে এদের কোম্পানির ইনসাইডার্সদের সাথে আমি কথা বলেছি, আই ফেল্ট দের ইজ আ গ্রেট কালচার ইনসাইড। তো দিজ আর দ্য ইন্ডিকেটার্স কি এই কোম্পানিটা বড় হবে, ভালো চলবে। তোমার মনে হয় এইগুলোকে বিশ্বাস করা উচিত র্যাদার দ্যান ওই চার্ট রাদার নিয়ে। হ্যাঁ। চার্ট তো ভালো খারাপ বলেই, যেমন মানে আমারও পার্সোনাল পোর্টফোলিওতে এরকম প্রচুর স্টক আছে, চার্ট বলছে ভাই টপ, হুম। কিন্তু লাস্ট বছরে তো আমরা সবাই জানি অত ভালো চলেনি। Exactly. তার মানে এই নয় যে ওটা খারাপ। এবার তোমাকে বুঝতে হবে এই জায়গাটা যে আমি এই 5টা কোম্পানি চুজ করেছি, ধরো খারাপ দিচ্ছে, সত্যি কথা খুব কম স্টক আছে এই মুহূর্তে যে লাস্ট 1 বছরে ভালো দিয়েছে। তার মানে কি আমি তাকে ছেড়ে চলে যাবো? তার মানে কি স্টকটা বাজে? না, সময়টা বাজে। সো ইউ নিড টু গিভ আ লং টার্ম পার্সপেক্টিভ। I guess stocks are basically if you don't want to lose out your money, কোনো না কোনো সময় মার্কেটে উঠবে। মানে এই থট প্রসেস কি নেওয়া উচিত? না, আমার মনে হয় না খুব ঠিক। কারণ ধরো মার্কেট উঠবে ঠিক, হ্যাঁ। তো ইন্ডেক্সে তুমি রাখতে পারো, Index রাখতে ইন্ডেক্সে এই প্ল্যানটা কাজ করবে। বাট ধরো ওই ব্যাপারটা যে তুমি ধরো ভাবলে যে এই ধরো টাটা, টাটা এমন একটা কোম্পানি, টাটার প্রচুর শেয়ার মার্কেটে আছে, টিসিএস, অমুক তমুক, ট্রেন্ড, Yeah. প্রচুর স্টক মার্কেটে আছে এবং প্রত্যেকে খুব ভালো রিটার্ন দিয়েছে লাস্ট 10 বছর, 15 বছর, 20 বছর যদি দেখো। বাট আফটার রতন টাটা স্যার ডাইড, there is a negative sentiment in the market. অ্যান্ড মার্কেটের সেন্টিমেন্টটা সবচেয়ে বেশি কাজ করে। ওই যে বললাম যদি বোম মেরে দেয় মার্কেটের সেন্টিমেন্ট, ভাই টাকা নিয়ে পালাও। ঠিক। হুম, হুম। যখনই টাকা নিয়ে পালাও মানে মানুষ বেচছে, Right. বেচছে মানে ডিমান্ড কমে যাচ্ছে। কিন্তু সবাই এখন বলছে যে মার্কেট পড়লে তুমি সেল অফ করে যেও না, তুমি উল্টো আরো কেনো। হুম। এটা কি সত্যি? একদম সত্যি, উইচ ইজ মানে বাইং দ্য ডিপ বলে ওটাকে। Yeah. তো মানে সিম্পল ব্যাপার না, মার্কেট যখন পড়ছে তুমি এরমভাবে ভাবো যে তুমি সস্তায় পাচ্ছ, প্রোভাইডেড দ্যাট ইজ আ গুড স্টক, দ্যাট ইজ আ গুড মিউচুয়াল ফান্ড অর ইন্ডেক্স ফান্ড। যেমন সোনা, সোনা তো একই রকম হয়। Talking about metals, yeah. হ্যাঁ, সোনা তো একই রকম হয় এবং সোনা সবসময় জানি আমরা উঠবে। তো যখন সোনা পড়ছে আমি চোখ বন্ধ করে বলতে পারি দ্যাট ইজ আ গুড টাইম টু ইনভেস্ট। ইন্ডেক্স ফান্ড পড়ছে, যেমন লাস্ট 1 বছরে ইন্ডেক্স ফান্ড একদমই কোনো রিটার্ন দেয়নি, ইফ আই এম নট রং -1 আছে। তো দ্যাট ইজ আ মানে দিস আ গুড টাইম, এটা বলতে আমার কোনো অসুবিধা নেই যে নিফটি 50 কেনার ইটস আ গুড টাইম। Time to buy. Right. বিকজ 50টা কোম্পানি একসাথে কেউ ফেলে দিতে পারবে না, পুতিন আসুক, মোদি আসুক, যেই আসুক, Right. রাইট? Right. বাট একটা কোম্পানিতে যেদিন থেকে ভরসা করা শুরু করবো তো ওই রিস্কটা হয়ে যায়। যেমন কেন টাটার এক্সাম্পল নিলাম, এরকম একটা কোম্পানি যাকে লোকে ভাবেই না যে কোনোদিন নামবে। আমি মানে কি কেন আমাদের যে হর্ষদ মেহতা বলেছিল আগ বন্ধ করকে कोई भी टाटा का स्टॉक खरीद लो, মানে ওটা তো Exactly. কবে থেকে কবে চলছে। থেকে চলছে? ইভেন দ্য ইয়াং জেনারেশন অলসো লাইক টাটা का स्टॉक खरीद ले कुछ भी चलेगा। এক্স্যাক্টলি, মানে কারণ যে জানেও না কিছু সে টাটা স্টক কিনে বলে কিনে নেয়। উঠবে, মানে উঠবে। আই গেস দ্যাট ইজ দ্য ক্রেডিবিলিটি। বাট হ্যাঁ তুমি যেটা এখন বলে একটা নেগেটিভ সেন্টিমেন্ট ডেফিনেটলি চলছে, বাট আই হোপ দ্য মার্কেট উইল সুন বি একদম, বাউন্স ব্যাক। একদম। এই মানে এই সেন্টিমেন্টগুলো খুব শর্ট লিভড হয়, হুম হুম ঠিক না? মানে মানুষ যেমন কোভিডের সময় মানে 30-40% ক্র্যাশ করেছে, বাট উইদিন 1 ইয়ার 50% দিয়ে দিয়েছে, বিকজ মানুষ বুঝতে পেরেছে দ্যাট ইজ আ সাময়িক ব্যাপার, মার্কেট উইল গেট ব্যাক। আই গেস কোভিডের পরেই যে উঠলো না, আমার মনে হয় মানুষের তারপরে স্টকস আর এটার ব্যাপারে আরো চর্চা করতে শুরু করলো। তার কারণ হচ্ছে আমার মনে হচ্ছে ওই সময় ধরো যারা পড়ার পর ইনভেস্ট করেছে তাদের তো ক্রেজি রিটার্নস, তারা লাইক 50% 60% 1 বছরে পেয়েছে। সো দে অলসো মার্কেটেড, অ্যান্ড আমি যেটা বললাম যে ওই সময় ফিনান্সিয়াল ইনফ্লুয়েন্সারদেরও ডিমান্ড ক্রিয়েট হয়েছে, দ্যাট ইজ ওয়াই এভরি ভিডিও স্টার্টেড গোয়িং ভাইরাল। Satyajit, sitting today we are in 2025 December almost. I guess this episode will be rolled out in 2026. Okay. So next 5 years, which sort of sector is exciting you the most? হুইচ সর্ট অফ সেক্টর? ফার্স্টলি তো আমার মনে হয় ইভি সবসময় ওঠার একটা তো ব্যাপার রয়েছে, গ্রিন এনার্জিস
আমার মনে হয় ইনফ্রাস্ট্রাকচার যদি মানে গভর্নমেন্ট ফোকাস এখনো করছে, যদি আরো করে ইনফ্রাস্ট্রাকচার তো চলবেই। আহ, হ্যাঁ এইগুলো তো চান্স রয়েছেই। আর সেমিকন্ডাক্টর এগুলো তো রয়েছেই, বিকজ লিমিটেড রয়েছে এই জিনিসপত্র আর কি। And how do we decide that our stock should be kept অনেক বছর ধরে? How do we decide that? ইটস আ পার্সোনাল থিং আমার মনে হয় কি ওই যদি Logic তোমার কি? মনে লজিক ইজ দ্যাট কি ধরো এই স্টকটা আমার মনে হয় যে ভালো চলবে বিকজ তার প্রোডাক্ট আমি ইউজ করেছি। আমার কাছে এটা খুব বড় মেট্রিক কি আমি এটার প্রোডাক্ট ইউজ করি। যেমন আমার কাছে, আমি পার্সোনালি একটা নাম নেব, বাট আমি এটা ইটস নট আ কি বলে অ্যাডভাইস। বোরোসিল রিনিউয়েবলস বলে একটা কোম্পানি আছে, ওটা যখন খুব ছোট ছিল, খুব ছোট স্টক মার্কেটে খুব নতুন, ওয়ান অফ দ্য ফার্স্ট স্টকস আই বট। ওটা এখনো আমার কাছে আছে এবং মানে যদি কেউ রেখে থাকে ফর লাইক 5 years তারা জানবে লাইক ইট লাইক অলমোস্ট 10 folded দ্য মানি, হ্যাঁ না? তো এবার কালকে গিয়ে ধরো আই গট সাম নিউজ অ্যাবাউট বোরোসিল, কি বড় যে সিইও ছিল সে নেই, এবার এই প্রবলেম হচ্ছে ওই প্রবলেম হচ্ছে। আই মাইট থিঙ্ক কি এবার চলো একটু সেফ জায়গায় যাই, একটু হেজ করি, একটু কমিয়ে দিই। তো এই জিনিসগুলো হতে থাকে। এই জন্যই আমি বলি যে স্টক মার্কেট, তুমি যদি কিচ্ছু জানো না, স্টক মার্কেট থেকে দূরে থাকো। মিউচুয়াল ফান্ড ইজ ফর ইউ, হ্যাঁ না? অ্যান্ড মিউচুয়াল ফান্ড হাউসেস টেক জাস্ট, অনেকে ভাববে কি ভাই মিউচুয়াল ফান্ড অনেক টাকা আমার নিয়ে নিচ্ছে, বাট মিউচুয়াল ফান্ড হাউসেস টেক জাস্ট লাইক 0.5%। মানে তুমি যদি 100 টাকা ইনকাম করো তার 50 পয়সাও নেবে না। Acha, Satyajit, when we're talking about mutual fund, no, there is a very common thing which we see: regular and direct. Right. What is the difference? ডিফারেন্স ইজ যেগুলো রেগুলার লেখা থাকে, মাঝখানে একজন কেউ আছে যে পয়সা খাচ্ছে। Acha. মেবি দ্য প্ল্যাটফর্ম, মেবি দ্য ব্রোকার যে তোমাকে বলেছে ইনভেস্ট করো, যে তোমাকে অ্যাপটা দিয়েছে, কেউ একজন তো পয়সা খাচ্ছে, ঠিক আছে। উইচ ইজ নট আইডিয়াল। তুমি যদি নিজে গিয়ে নিজে ইনভেস্ট করো, মানে বলে না কি বলে ডিআইওয়াই ইনভেস্টার যাদের বলে, তুমি যদি সেরকম ইনভেস্টার হও, আমি বলবো সবসময় দেখো যে ডিরেক্ট কথাটা তোমার মিউচুয়াল ফান্ডের নামে আছে কিনা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে ওকে, তার মানে তুমি কোনো এক্সট্রা চার্জ করছো না, আচ্ছা এক্সট্রা চার্জ কোনো দিতে হচ্ছে না আচ্ছা কোথাও। না, তো এটা এসআইপি তেও হবে নাকি ওয়ান টাইম এটা ডিরেক্টটা? না না, মানে এসআইপি, মানে ইন এসআইপি দ্য সেন্স, ইয়া মানে দিস ইজ মাই পার্সোনাল কোয়েশ্চেন টু ইউ। একটা তো হয় যেটা তোমার মান্থলি এসআইপি, যেটা তোমার মান্থলি কাটছে, তো ওটা কি আমি ডিরেক্ট ফরম্যাটটা নিতে পারি? এক্স্যাক্টলি এসআইপিটা হয় একটা মিউচুয়াল ফান্ডে। সো সেই মিউচুয়াল ফান্ডটার নামে যদি ডিরেক্ট থাকে তার মানে ওটা ডিরেক্ট ফান্ড। যদি ডিরেক্ট ওয়ার্ডটা না থাকে তাহলে তার মানে ওটা রেগুলার ফান্ড, অ্যান্ড সামবাডি ইজ টেকিং সাম মানি, টেকিং সাম কাট আউট অফ ইট। নাও এটার আরেকটা পেহলু আছে আমি বলবো, যে ধরো আমি একজন অ্যাডভাইজার এবং আমি তোমাকে হেল্প করছি কোথায় কোথায় ইনভেস্ট করবে সেটা বলার জন্য। নাও আই ডিজার্ভ আ কাট। সো ইন দ্যাট কেস আমার মনে হয় ইটস ফেয়ার। মানে তাদের মাথা আমি খারাপ করছি না, কেন ভাই ডিরেক্ট আছে তোমার পয়সা নিয়ে নিচ্ছে। ইয়েস, দে ডিজার্ভ ইট। ধরো এই যে যেটা বললাম যে 6 মাস পর তুমি 1 বছর পর দেখো যে মিউচুয়াল ফান্ডটা কাজ করছে কিনা, তো দে উইল ডু ইট ফর ইউ না, কি ভাই এটা কাজ করছে না, তুমি এটা ইনভেস্ট করো। সো দে ডিজার্ভ সাম মানি আউট অফ ইট। সো তারা কি করে, তাদের আইদার কোনো একটা প্ল্যাটফর্ম থাকে, তারা কোনো একটা অ্যাপ দেয় তোমাকে যে এই অ্যাপটা থেকে করো, অন্য জায়গা দিয়ে করো না, এই অ্যাপটা দিয়ে করো। মানে যেমন এখন যেমন গ্রোয়া জেরো ধর আমরা খুবই নাম শুনি, মোস্ট ইউজড প্ল্যাটফর্মস এগুলো। তো ইফ আই এম ডুইং ইট মাই সেলফ, আই হ্যাভ চোজেন আ ফান্ড, সো ইজ ইট ইজ ইট লাইক এরকম কি হতে পারে কি এই পার্টিকুলার ফান্ডে শুধু রেগুলারই আছে, ডিরেক্ট নেই? না, এরকম হতে পারে না। সব কটা ফান্ডেরই দুটোই ফান্ড তো option। ফান্ডই। হ্যাঁ একটা এক্স্যাক্টলি। তুমি ধরো আমার কোম্পানি হচ্ছে ফান্ড বেচে, একটা আমি বেচছি, একটা তুমি বেচছো, আমারটাই তুমি বেচছো, তো তুমি কিছু কমিশন রাখবে। তোমারটা রেগুলার, আমারটা ডিরেক্ট। That's কেউ it. আমার থেকে কিনছে মানে ডিরেক্ট, তোমার থেকে সো কিনছে মানে বেসিক্যালি ওয়েন ইউ আর ইনভেস্টিং, ওয়েন ডিআইওয়াই জিনিসটা হচ্ছে, তখন তুমি রেগুলার আর ডিরেক্টটা দেখে নাও একবার, ইফ ইউ আর ইনভেস্টিং। ডিরেক্ট ওয়ার্ডটা থাকাটা ইম্পর্টেন্ট। ওকে, স্যালারিড মানুষ, বিজনেসম্যান, তারা তো টাকা কামাচ্ছে, তারা ইনভেস্ট করছে। ডু ইউ হ্যাভ এনি টিপস ফর হোম মেকার্স? বিকজ আই ফিল হোম মেকার্স আর ব্রিলিয়েন্ট ইন বাজেটিং, রাইট। কারণ মান্থলি এক্সপেন্সেস আসে, দে সামহাউ দি আদার দে সেভ ইট। সো এনি টিপস ফর দেম? এনি টিপস? হ্যাঁ, মানে বাড়িতে যদি ওই ঘটের মধ্যে টাকা রেখে দিই ওটা তো বাড়বে না। না মানে এক্স্যাক্টলি। প্র্যাকটিক্যাল কথা যে আমাকে কোনো একটা ব্যাপার ফিগার আউট করতে হবে যেটা বাড়াচ্ছে। এবং আমি দেখেছি এটার মানে কনসেপ্ট কারোর মধ্যে তখন আগের দিয়েও ছিল। যেমন আমি যদি দিদার কথা বলি, সে এখনো বোঝে যে কত বছরে ডবল হবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন শি আস্কস। হ্যাঁ, মানে উনি
ব্যাংক আর পোস্ট অফিসের বাইরে যাননি, বাট সেই ব্যাপারটা উনি বোঝেন যে কত বছর ডবল হবে। তো এই ইন্টারেস্ট ব্যাপারটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। যে কেউ আছেই যারা হোম মেকার আছে, তারা ভাবছে যে ভাই আমি রিস্ক নিতে চাই না, এই হবে ওই হবে, কালকে আমার লাগলো, আমার ছেলের দরকার পড়লো, আমার মেয়ের দরকার পড়লো, দিতে চাই। তো আমার মনে হয় যে গভর্নমেন্টের ভালো ভালো ইনভেস্টমেন্ট আছে, বাট কোথাও এটা রাখাটা ইম্পর্টেন্ট। আজকাল ধরো স্মল ফাইন্যান্স ব্যাংক হয়, ঠিক আছে, ইটস লাইক আ নর্মাল ব্যাংক অনলি। স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলো কী করে, তাদের কম্পিটিশন খুব বেশি, মানে তাদের ফাইট করে থাকতে হয় মার্কেটে। সো দে গেভ হায়ার ইন্টারেস্ট রেটস অফ এফডি। তো সেখানে করা যায়, মানে 8%, 8.5% এফডিতে দিচ্ছে, মানে খুব something ভালো you are getting at least. ভেরি গুড। Yeah. 8% তো আমি বলবো, কারণ আমি কি বললাম, নিফটি ফিফটি লাস্ট এক বছরে -1%, সেখানে 8% তো খুবই ভালো। তো মানে ওই 8% কোনোদিন কমবে না, 7.5%ও হবে না, রাইট? বিকজ ওটা হচ্ছে ফিক্সড ইনকাম অ্যাসেট, রাইট? ও বলে দিচ্ছে 8% দেবে, 8%-এর জায়গায় 8.5%ও দেবে না, 7.5%ও দেবে না। তো আমার মনে হয় দ্যাট ইজ নট আ ব্যাড থিং। আমি জানি মানে এফডিকে খুব বাজেভাবে মার্কেট করা হয়েছে এবং আমরাই করেছি, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে ইটস নট অলওয়েজ আ ব্যাড থিং। When you're talking about FDs, মানে এটা আমার বাবা এটা শুনলে হয়তো খুবই রেগে যাবে, বাট আমি তাও জিজ্ঞেস করতে চাই। আমাদের বাবারা শুধু বোঝে হচ্ছে এলআইসি, এফডি, পোস্ট অফিস স্কিম। এর থেকে যে আরো অনেক পদ্ধতি আছে, অনেক ডিফারেন্ট ওয়েজ আছে টু মাল্টিপ্লাই ইয়োর মানি, এটা ওরা বোঝে না। তাদের জন্য কিছু প্লিজ বলো তুমি। তাদের জন্য তো আমার মোটিভেশন এটাই থাকবে যে এলআইসি ভাই, মানে এলআইসি নিয়ে সবাই বোঝে যে কিছু একটা তো আমার কাটছে, কিন্তু কোথায় কাটছে বুঝতে পারে না, আমার লাগে এটা, ঠিক আছে? কারণ মানে তার কারণও ওটা যে আমি অতটা ডিপে ঢুকতে চাই না ভাই। ওই আমার একটা বন্ধু এসে বলেছে এলআইসি করে নে এটা ওটা, তার মুখের দিকে তাকিয়ে আমি করে নিয়েছি, সে দেখে নিচ্ছে। তো কোথাও তো একটা কাটছে, কেউ বুঝতে পারে না। যারা ধরো পয়সা উইথড্র করতে যায়, দে উইল গেট দ্য ফার্স্ট শক। যে কোনো এলআইসি জিনিস, এলআইসির যে স্কিম, তুমি যদি প্রিম্যাচিওর উইথড্র করতে যাও, তোমাকে 30% কেটে নেয়। 30% কেটে নেয়, মানে নট ফ্রম দ্য মানি, নট ফ্রম দ্য ইন্টারেস্ট, ফ্রম দ্য প্রিন্সিপাল, ফ্রম দ্য আসল টাকাতেই কেটে নেয়। মানে ইটস ট্রু, যারা করেছে তারা জানে, তারা আমাকে বলবে, বাকিরা গালাগাল করবে এটা যদি একটা রিল যায়। এবং আমি যতবার এই ভিডিওটা বানিয়েছি প্রচুর লোক গালাগাল করেছে, ঠিক আছে? আর কেউ ভাবে হচ্ছে আমার কোনো স্বার্থ আছে, কেউ কিছু, বাট যারা ওটা পড়েছে তারা জানে। এবং কেউ কেউ আছে তারা ভাবে ভাই এলআইসিতে ওই যে যেটা বললাম, কিছু তো একটা যাচ্ছে আমার, কোথায় যাচ্ছে বুঝতে পারছি না, তাই না? তো খুবই ইম্প্র্যাকটিক্যাল স্কিলস। যদি আমি এটাই বলে দিই যে তোমার 100 টাকা রেখেছো, 100 টাকা না, ছোট নাম্বার দিয়ে বলবো না এটা আমি, তুমি 1 কোটি টাকা রেখেছো, তোমার সমস্ত সেভিংস, তুমি ভাবছো যে তোমার কালকে লাগবে, ঠিক আছে? তুমি এরকম না যে আজকে রেখে কালকে বের করছো, তোমার ধরো 20 বছরের টাইম, 15 বছরে বের করছো, তাও ওরা তোমাকে 80 লাখ টাকা দেবে, 20 লাখ দেবে না। কি বলবে তুমি? তোমাকে বলবে ওই যে তুমি যেখানে সাইন করেছো ছোট ছোট করে লেখা আছে, এই দেখো। তুমিও কিছু বলতে পারবে না। You won't believe, it happened with me. I will not name it. So আমার বিয়ের আগে, অনেক বছর আগে আই গেস, আমার বাবা ভালোবেসে একটা বন্ধুর কথা শুনে ইনভেস্ট করেছিল। Same আই story ক্যান, ইয়া এক্স্যাক্টলি করেছিল। তো বলেছিল কি আমি এটার ডাবল পাবো। সো থ্যাংক গড দ্য অ্যামাউন্ট ওয়াজ ভেরি লেস, লাইক আই গেস 50,000 মেবি। ভেবেছিল কি 1 লাখ হবে। ফার্স্ট অফ অল তো 15 বছর রেখেছে। উনি 15 ইয়ার্স পরেই উনি ওটা ম্যাচিওর নিয়েছে। আমাকে ওনারা ডিরেক্টলি শুধু 50,000ই দিয়েছে। when it was asked কি এটা কি, বলে কি নেই इसमें तो कुछ भी नहीं है, জালিগিরি করেছে। বলে কি 50, এটা কোনো একটা ইন্স্যুরেন্স রিলেটেড কিছু হয়তো একটা ছিল, আই ডোন্ট নো হোয়াট ইট ওয়াজ, দ্যাট নেই এটা ইন্স্যুরেন্সে যদি হতো তাহলে হয়তো আপনি মানে মরতে হতো 1 লাখ টাকা পাওয়ার জন্য বেসিক্যালি, বাট আপনি মরেননি, তাই জন্য আপনাকে 50,000ই দেওয়া হচ্ছে। তাহলে কতটা খারাপ স্কিম হতে পারে। মানে এফডি, এলআইসির অ্যাকচুয়ালি ওরা যেটা খুব বেচে সেটা হচ্ছে এন্ডোমেন্ট প্ল্যান। দ্যাট ইজ, তুমি এরকমভাবে ভাবতে পারো যে একটা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট প্লাস একটা ইন্স্যুরেন্স এক জায়গায় করলে যেই প্ল্যানটা হয় সেটা ওটা। এবার ব্যাংকের কত দেয়, 2.5%, 3% সেরকমই দেবে। এবং ওদের একটা 17 পেজের ব্রশার ছিল মানে এন্ডোমেন্ট প্ল্যানের। আমি 17 পেজ পড়েছি, মাই গড, কোথাও পাইনি যে কত পার্সেন্ট রিটার্নস দেবে সেটা লেখা, এক্স্যাক্টলি। নোওয়্যার। আমাকে কোনো এজেন্ট এসে বলে দিক, আমি শুনে নেব। আমি অনেক কিছু এই লাগিয়ে ওই লাগিয়ে বের করেছি, ইট গিভস লাইক 3%, 3.5%। তাও তো পেয়েছো তুমি। না না, আমি পাইনি, মানে আমি আচ্ছা, মানে রিসার্চ anybody, করতে right? গিয়ে। বাট এখন একটা পপুলার জিনিস আছে যেটা ওরা বেচে, সেটা হচ্ছে ইউলিপ। দ্যাট ইজ আনাদার, মানে ওই যেটা বললাম ব্যাংক অ্যাকাউন্ট প্লাস ইন্স্যুরেন্স, ওরা কি করে এটাকে ভাবো যে মিউচুয়াল ফান্ড প্লাস ইন্স্যুরেন্স, হ্যাঁ না? বাট প্রবলেমটা হতে হয় যে দুটোর একটাও হয় না। ওই যে যেটা বললে ইন্স্যুরেন্স,
ধরো ধরো 1,00,000 টাকা ইন্স্যুরেন্স আমি বলছি, তুমি মানে ওরকম কিছুভাবে নিও না, ধরো 1,00,000 ইন্স্যুরেন্স। 1,00,000 ইন্স্যুরেন্সে মানুষের কি হয়, কতদিন চলবে? মানুষের 1 মাসের খরচা 1,00,000 চলে যায়। বাট কাউ যদি 10,000 টাকা খরচা হয় 10 মাস চলবে, 1 বছরও চলবে না, তাহলে এটা কি ইন্স্যুরেন্স? আর আমার আরেকটা কথা মনে হয় কি সত্যজিৎ, এখন ওরা একটা হয়তো একটা নাম্বার দিচ্ছে, কিন্তু এই নাম্বারটা কত বছর পরে হচ্ছে তখন তো ওটা ভ্যালু নাও হতে পারে। এক্স্যাক্টলি, ইনফ্লেশন তো মানে কোনো কিছু যদি 3% রিটার্নস দেয়, ইনফ্লেশনই তো 6% প্রত্যেক বছর বাড়ছে, তো কি করে ওটা আমার হচ্ছে? সেটা তো নয়। তো এন্ডোমেন্টটা যেহেতু মানে মানুষের মধ্যে এই এডুকেশনটা এসছে যে পয়সার ভ্যালুটা কমতে থাকে, তো তার জন্য এন্ডোমেন্ট পলিসিগুলো আস্তে আস্তে কমেছে গেছে, বাট ইউলিপটা তার জায়গা নিয়ে নিয়েছে। ইউলিপ ইজ ইউনিট লিঙ্কড প্ল্যান আর কি। তো ওটাই আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে ওদের একটা পপুলার প্ল্যান আছে, মাসে 5,000 টাকা করে দাও, আই থিঙ্ক বোধহয় 10 বছর এরকম কিছু জমাতে হয়, ওকে, তোমাকে 20 বছর পর ওরা 12 লাখ টাকা দেবে, ঠিক আছে? আর তার মাঝখানে যদি কিছু হয়ে যায় তুমি 13 লাখ টাকা পাবে, এরকম কিছু একটা ব্যাপার আছে। তো আমি বলছি যে প্রথমত যে 12 লাখ টাকা 20 বছরে পেতে গেলে, তো যদি 5,000 টাকা করে রাখি, আমি 12 লাখ কি, আমি 50 লাখ বানিয়ে নেবো। যদি 5,000 টাকা করে রাখি নর্মাল জায়গায়, আমি 10% রিটার্নস ধরছি, 50 লাখ বানিয়ে নেবো, ঠিক আছে? আর ওই যে 12 লাখ টাকা তো দেবে ইন্স্যুরেন্স হিসেবে, কারোর কিছু হলে নেবে। তুমি ভাবো যে 5,000 টাকা মাসে দিতে পারছে, তার ইনকাম কত? মিনিমাম তো 50,000 হবেই, মানে বছরে কত? 6 লাখ। তো সে ওই 12 লাখ টাকা দিয়ে কী করে 2 বছর চলবে ওর, তার ফ্যামিলি? সে সে ভাবছে চলো আমার কাছে ইন্স্যুরেন্স আছে, আমার কিছু একটা হলে 12 লাখ টাকা পাবে, 12 লাখ টাকা 2 বছর চলবে, তারপর সো এটা ইন্স্যুরেন্সও হয় না, এটা কিছুই না। ইনভেস্টমেন্টও হয় না, জাস্ট টাকাটা জলে যে ফেলে। টাকাটা চলে যায়। তার জায়গায় যদি এরকম হয় যে মাত্র 500 টাকা দিয়ে, 500-700 টাকা দিয়ে যদি কেউ টার্ম ইন্স্যুরেন্স কেনে, টার্ম ইন্স্যুরেন্স ইজ লাইক দ্যাট, কি তুমি একটা টার্ম অবধি, ধরো তোমার 65 বছর বয়স অবধি ওই 500 টাকা বা 700 টাকাটা প্রত্যেক মাসে দিচ্ছ, তার মাঝখানে যদি তোমার কিছু হয়ে যায়, ইউ গেট লাইক আ গুড অ্যামাউন্ট, 50 লাখ, 1 CR, সামথিং লাইক দ্যাট। ঠিক। অ্যান্ড কতটা চিপ ভাবো, Right. 500-700 টাকা দিয়ে তুমি 1 And if CR you পাচ্ছ। start at an early age, I guess ওটা খুবই ওটাই চিপ না? হ্যাঁ, একদম, হ্যাঁ, মানে হ্যাঁ। 20-এ যদি করো তো 500-600ই হবে। তো এই টাকাটা কি কোনো সময় ফেরত হবে? মানে না, টার্ম ইন্স্যুরেন্স কোনোদিন not. ফেরত হয় না, রাইট। ঠিক আছে? বাট তুমি ভাবো, তুমি ধরো 65 বছর অবধি দিলে কত টাকা দেবে? 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ এরকম দেবে, 500 টাকা 700 টাকা করে। বাট ইউ আর, মানে ইন্স্যুরেন্স ইজ নেভার মেন্ট ফর গেটিং সামথিং ইন ব্যাক। ইন্স্যুরেন্স মানে আমি বিপদে পড়েছি, আমাকে বাঁচাও। কার ইন্স্যুরেন্স হতে পারে, আমার কারটা গাড়ি চুরি হয়ে গেছে, বাঁচাও। হেলথ ইন্স্যুরেন্স হতে পারে যে আমি বিপদে পড়েছি, আমার মেডিকেল হেল্প লাগবে, আমাকে বাঁচাও। সো ইন্স্যুরেন্সটা ইনভেস্টমেন্টের মতো যাতে না দেখে, এটা মানুষের একটা গ্যাপ আছে, মানুষ না এটা দেখতেই পায় না যে আমি টাকাটা ফেরত পাবো না, আর ওই সুযোগটাই ব্রোকাররা নেয়। দেখো তুমি ফেরত পাবে, ও তো ফেরত পাবে না, বাজে জিনিস। কিন্তু কতটা অ্যামাউন্ট যাচ্ছে, এবার ওই যে ধরো 500 না, আমি 1,000 টাকাই বললাম, বাকি 4,000 টাকা তুমি ইনভেস্ট করলে 40 লাখ পেয়ে যাবে, মানে আমি ক্যালকুলেট করে বলছি হ্যাঁ, না, হ্যাঁ, হ্যাঁ। 20 বছরে তুমি 40 লাখ পেয়ে যেতে পারো। বাট সত্যজিৎ, when we're talking about medical insurance না, তো এখন তো ডিফারেন্ট হয়। কোনো সময় ম্যাক্সিমাম কি দেখি আমরা অ্যানুয়ালি একটা থোক টাকা দিয়ে দিই। তো একবারে বের করতে একটু প্রবলেমই হয়, সবারই প্রবলেম হয়। তো ইজ দ্যার এনি সাজেশন দ্যাট তুমি এটা মান্থলি করতে পারো, ইউ উইল আর্ন অলসো, অ্যান্ড যখন তোমার টাইম চলে আসবে তুমি ওটা বার করে দিয়ে দিতে পারবে, এরকম কোনো স্ট্র্যাটেজি কি আমরা করতে পারি? হেলথ ইন্স্যুরেন্সে, হ্যাঁ, হেলথ ইন্স্যুরেন্সে তো মান্থলি দেওয়া যায়। হ্যাঁ, যাওয়া যায়, কিন্তু ইউজুয়ালি বলে কি একটা বাল্ক, ইউজুয়ালি কর্পোরেটসে আমরা দেখি কি মান্থলি আমাদের যেমন টাকা কাটতে থাকে কাটতে স্যালারিতে, থাকে, হ্যাঁ হ্যাঁ। বাট ওয়েন উই আর ডুইং পার্সোনাল, আমি রিসেন্টলি করেছি আমার মা বাবার, আমাকে ইয়ারলি দিতে হয় একটা, ইয়ারের এন্ডে আমাকে একটা টাকা দিতে হয়, বাল্ক টাকা। তো এভরি মান্থ, বিকজ উই আর অলসো স্যালারিড, তো আমাদের এভরি মান্থ একটা টাকা ঢুকতে থাকে। তো ইজ দ্যার থিং দ্যাট আই ক্যান ইনভেস্ট ইন্টু সামথিং যেটা আমার এক্সিট লোড পরে কম হবে? ওইটাই, তোমার 1 বছর তো হচ্ছে, তো আমার মনে হয় না সেরকম ইনভেস্টমেন্ট কিছু আছে। তুমি ওই স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলো রাখতে পারো। বাট আরেকটা ভালো জিনিস হবে যে তুমি যদি ওই বছরের পেমেন্টটাকে, কেউ তো করে দিয়েছে তোমাকে, সেখানে বলো যে আমি মাসে করবো, দ্যাট ইজ অলসো আ থিং। মানে ওটাই তোমাকে খুব হেভি সেভি রাইট, মানে কিছু 1 ইয়ারে ওরকম কিছু তুমি। হবে না। তুমি আরডি করাতে পারো ব্যাংকের, বাট সেখানেও তোমার এক্সিট লোড তো থাকে না, বাট আরডিতেও তো একটা পার্সেন্টে ওদের কিছু নিয়ম আছে, যে ধরো এক কম সময় বের করে নিচ্ছ, কিছু একটা এদিক ওদিক হবে। পার্সেন্টেজ কেটে সো ওটাই, মানে তোমার যদি টাকাটা খুব তাড়াতাড়ি দরকার হয়, ইউ শুড নেভার গো ফর এনি মিউচুয়াল ফান্ড অর সামথিং। ওর তো এক্সিট লোডের ব্যাপারটা। এক্সিট লোড হতে পারে, ট্যাক্সের ব্যাপার হতে পারে, অনেক কিছু হতে পারে। People who don't know what is exit load, can you just explain আচ্ছা, it এক্সিট briefly? লোড হচ্ছে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের একটা এরকম লোড থাকে, একটা ফাইন থাকে আমি বলবো। তুমি যদি ইনভেস্ট করার পর 1 বছরের মধ্যে বের করে নাও, তাহলে ওরা তোমার রিটার্নস থেকে 1% কেটে নেয়।
মানে যা তোমার ইন্টারেস্ট তোমার হয়েছে সেটার উপর থেকে কাটবে। হ্যাঁ। ওকে। এরকমভাবে। ওকে। তো মানে কম্পেয়ার টু সেই জায়গাটায় যদি আমি বলি যে এলআইসিতে ওরা ইন্টারেস্ট তো দেয়ই না, উল্টে তোমার প্রিন্সিপাল থেকে 30% কেটে নেয়। এক্স্যাক্টলি। সেখানে তোমার এখান থেকে 1% কাটছে। আর ওটাই আমি কি বলছি যে মিউচুয়াল ফান্ডে তুমি যদি ইনভেস্ট করো, ইউ শুড নেভার গো ফর 1 ইয়ার। ওই জন্য আমি বলছি এমার্জেন্সি ফান্ড আগে বানিয়ে নাও, কারণ এমার্জেন্সি তো বলে আসে না, ঠিক। হ্যাঁ না? তুমি এমার্জেন্সি ফান্ড আগে বানিয়ে নাও, তারপর মিউচুয়াল ফান্ডে ঢোকো। কারণ এক্সিট লোড তো আছেই, আবার তোমাকে ট্যাক্সও দিতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। 1 বছরের মধ্যে যদি তুমি বের করো, সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হয়, সেটা তোমার ইনকামের সাথে জয়েন হয়ে যায়। এবার যদি কেউ মানে ওই সেই স্ল্যাবে না আসে আলাদা কথা, এক্স্যাক্টলি। বাট যারা স্ল্যাবে আসে, ধরো কেউ 30% স্ল্যাবে আসছে, তাদের 30% ট্যাক্স দিতে হবে, মানে অনেক। রিটার্নসের উপর। হ্যাঁ, এক্স্যাক্টলি। এন্ড হোয়াট ইজ ইওর টেক অন ইনভেস্টিং অন মেটালস? মেটালস, আমার মনে হয় মানে দের ইজ আ কনসেপ্ট কল্ড হেজিং। হেজিং মানে হচ্ছে এটাকে এরমভাবে ভাবতে পারো যে ওই দাঁড়িপাল্লা হয় না, একদিকে যদি আমরা জিনিসটা দিই, আরেকদিকে ওয়েট দিতে হয়, তাহলে কি কোনো জিনিস দিলাম ওটা খুব নেমে যায়, একটা ওয়েট দিলে ওটা ব্যালেন্স হয়। সো হেজিং ইজ লাইক দ্যাট, মানে আমরা একটা রিস্ক নিচ্ছি, ধরো স্টক মার্কেটে, মিউচুয়াল ফান্ডে কোথাও একটা রিস্ক নিচ্ছি, সেটাকে ব্যালেন্স করার জন্য হয়তো আমি সোনা কিনে নিলাম, কারণ আমি জানি সোনা আমাকে ছেড়ে চলে ফাট করে নেমে যাবে না। তো যখন মার্কেট খারাপ যায়, সোনাটা তখন আমাকে বাঁচিয়ে নেয়, আমি রাস্তায় চলে আসি না। আর মার্কেটের সাথে সোনার একটা কোরিলেশন আছে, এটা আছে না? একটা খুব কোরিলেশন আছে, যে যখন মার্কেট ভালো যায় সোনা স্টেবল থাকে বা একটু হালকা পড়ে, কিন্তু যখন মার্কেট খারাপ যায় সোনা মারাত্মক একেবারে দৌড়ায়। স্পাইক। উই স দিস ইয়ার। 1 বছর 1.5 বছর ধরে সোনা তো পাগলের মতো বাজে। আজকেই আমি চেক করলাম 1,36,000। সিলভারও? সিলভারের আরো বেশি, কারণ তাই জন্য সিলভার আরো বেশি বাড়ছে। কারণ একটা তো এরকম হেজিং এর ব্যাপার আছে, কারণ দুনিয়া ভরকে ইনভেস্টার এই হেজিং ব্যাপারটা করে, যে এখন মার্কেটটা খারাপ, তাহলে আমি পয়সাটা বের করে সোনা কিনি বা রূপো কিনি, তাহলে কি হয়, সোনার উপর ডিমান্ড বাড়ে পাতি কথায়, তো তার দামটা বাড়ে। সিলভারের আবার ব্যাপার কি, সিলভার আজকাল প্রচুর ইন্ডাস্ট্রিতে লাগে, ইভি ইন্ডাস্ট্রিতে লাগে, আই থিঙ্ক সোলার ইন্ডাস্ট্রিতে লাগে, হ্যাঁ, সেমিকন্ডাক্টরে হয়তো লাগে। তো দুনিয়ায় যত সিলভার আছে সেটা তো লিমিটেড। তো এই জন্য কি হয়, সিলভার মানে সিলভার ধরো আই থিঙ্ক 1 কেজির দাম কত আসবে, 1-1.5 লাখ টাকা হবে, হ্যাঁ, এখন এখন হয়ে বেশি, গেছে। দুই হয়ে গেছে, আই গেস। 2 2 লাখ হয়ে গেছে। এবং বাট তুমি মার্কেটে 2 লাখে পাবে না, তাও প্রিমিয়ামে কিনতে হবে, কারণ সিলভার মার্কেটটা অতটা গোছানো নয়। মানে ধরো আমার কাছে সিলভার আছে, আমি দেবো না 2 লাখে, কি করবে তুমি? সে তোমাকে 2,20,000 দেবে, তো 2 লাখটা তো খাতায় কলমে দাম, তুমি কিনতে যাও আরো বেশি আরো পড়বে, বেশি পড়বে। বিকজ সিলভারের ডিমান্ডটা আরো বাড়ছে রিসেন্ট। এখন আমরা আরেকটা ফান্ডও শুনছি, সেটা ইটিএফ। ক্যান ইউ এক্সপ্লেইন হোয়াট ইজ ইটিএফ? ইটিএফ ইজ লাইক, ওই যে বললাম না মিক্সের ব্যাপারটা, ওটা আমি আনবো। ইটিএফ ইজ লাইক ইফ ইউর ইন্ডেক্স ফান্ড গেটস ম্যারিড টু স্টক, দ্যাট ইজ ইটিএফ। ওকে, আচ্ছা, So, দ্যাটস আ এরকম ভেরি type. বিউটিফুল ওয়ে অফ সো এক্সপ্লেইনিং। মানে ধরো ইন্ডেক্স ফান্ড, ইন্ডিয়ার টপ 50টা Right. কোম্পানির নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, সেটাকেই তুমি স্টক হিসেবেও কিনতে পারো। স্টক এসআইপি কি? না, না। সেটাকেও স্টক হিসেবে কিনতে পারো ফ্রম শেয়ার মার্কেট, ওকে, দ্যাট উড বি অ্যান ইটিএফ। যেটা বললাম মিউচুয়াল ফান্ড আর স্টককে যদি ইফ দে করে দেওয়া যায়। আমি তাও একটু প্রথমে একবার এক্সপ্লেইন করছি, মানে এক্সপ্লেইন মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও এটা একটা আমার ফান্ড, এবিসিডি ফান্ড, আর এটা হচ্ছে আমার একটা স্টক। তো ইটিএফটা কখন আসছে, মানে হাউ ইজ ইট, হাউ আর উই এক্সপ্লেইনিং ইট, লাইক ওটা আমি বুঝতে পারলাম না। মানে ধরো এটা একটুখানি বলি এরকম ভাবে, যে ধরো মিউচুয়াল ফান্ডটা কি, একটা বাস্কেট যার মধ্যে অনেক ছোট ছোট স্টক আছে। ইটিএফ ইজ অলসো দ্য সেম থিং, যার মধ্যে অনেক ছোট ছোট স্টক আছে, কিন্তু মিউচুয়াল ফান্ড কেনার জন্য তোমাকে শেয়ার মার্কেটে যেতে হয় না, মিউচুয়াল ফান্ড এমনি অ্যাপ দিয়ে কেনা যায়। বাট ইটিএফটা ওই সেম জিনিসটা তুমি শেয়ার মার্কেট দিয়ে কিনতে পারবে, দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স। ওকে, সো এটা এখন খুব চলছে, মানে বলছে কি ইউ শুড ইনভেস্ট ইন ইটিএফ। ইজ ইট ভায়াবল আর ক্রেডিবিলিটি আছে? ইয়েস ডেফিনেটলি, মানে দেখো যখন মানে ওই কনসেপ্টটা যখন তোমাকে কেউ বলবে যে অনেকগুলো স্টক একসাথে কিনছো, দ্যাট মেক্স ইট ভেরি স্টেবল, কারণ একটা স্টক কখনো স্টেবল অতটা হতে পারে না। 10টা স্টক এক জায়গায় হলো, 20টা স্টক এক জায়গায় হলো, স্টেবিলিটি দেবে। 20টার মধ্যে 20টাই কালকে পড়ে যাবে না, 20টার মধ্যে যদি 19টা ধরো পড়লো, একটা যদি ওঠে সে কভার করে নেয়। সো দ্যাট ইজ ইটিএফ। এবং ইটিএফ আর মিউচুয়াল ফান্ডের বেসিক ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড তুমি যদি আজকে কেনো, মানে তোমার টাকাটা আজকে কাটবে, বাট তুমি ফান্ডটা অ্যাকচুয়ালি পাবে 2 দিন পর, ঠিক আছে? বাট ইটিএফটা হচ্ছে ইটস লাইক আ স্টক, তুমি আজকে কিনলে আজকে পাবে, মানে রিয়েল টাইম ডিফারেন্স হচ্ছে। যেমন স্টক যদি কোনো হলো স্টক মার্কেট, তুমি দেখবে একটা স্টক নামছে উঠছে, সেকেন্ডের মধ্যে নামছে উঠছে। ইটিএফেও সেই জিনিসটা হয়, বাট ওই ইটিএফটা ধরো চলতে 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 আজকে রাত্রে যখন মার্কেট বন্ধ হচ্ছে, আজকে বিকালে
তখন যেই জায়গাটায় শেষ হচ্ছে মিউচুয়াল ফান্ডের প্রাইস ওইটা দাঁড়ায়। সো মিউচুয়াল ফান্ড এরকম ওঠে নামে না, ঠিক ও এক্স্যাক্টলি। একদিনে হয়। হুম। সো এটাই বেসিক ডিফারেন্স, আর সেরকম না। এবার ইটিএফ গুলো খুব মানে যেহেতু স্টক হিসেবে কেনা যায়, খুব ইমপ্রেসিভ প্রাইস হয়, 10 টাকা 20 টাকা 5 টাকা 7 টাকা, খুব ইমপ্রেসিভ প্রাইস হয়। আর মানে নতুন নতুন থট থাকে, যেমন ভারত 22 ইটিএফ, ওটা 22টা ইন্ডিয়ার কোম্পানি নিয়ে বানাচ্ছে, যেটা মিউচুয়াল ফান্ড নেই, ওটা ওরা নিজেরা বানিয়েছে। অ্যান্ড দ্যাট মানে কোনোভাবে তো ওরা কিছু কোড ফোড করে দেখেছে, দ্যাট ইজ সামথিং দ্যাট ইজ গিভিং গুড রিটার্নস। এখন খুব বলছে গোল্ড মানে মেটাল ইটিএফস। তো হোয়াট ইজ মেটাল ইটিএফটা কিরকম ভাবে কাজ ওটাও হচ্ছে? সেম ভাবে, তুমি গোল্ড তো একটা ফিজিক্যাল ব্যাপার, সেটাকে যদি স্টক মার্কেটে কিনতে চাও কিরকম হবে, ওকে, দ্যাট ইজ ইটিএফ। বাট বন্ডস আর ডিফারেন্ট अगेन, নো? বন্ডস ডিফারেন্ট। বন্ডসটা কি হয়? বন্ডস হচ্ছে ফিক্সড ইনকাম অ্যাসেট, মানে ধরো ধরো রিলায়েন্সের কোনো কিছুর একটা প্রজেক্টের জন্য টাকা পয়সা দরকার। টাকা পয়সা কোথা দিয়ে পাবে? একটা হচ্ছে তারা তাদের শেয়ার্স বেচতে পারে, হুইচ ইজ ভেরি আনলাইকলি। দ্বিতীয় হচ্ছে গভর্নমেন্টের থেকে লোন টোন নিতে পারে, ঠিক আছে। তৃতীয় একটা ওয়ে হয় যে আমরা তোমার আমার বিধানদার মতো মানুষের থেকে আমরা নেব, ঠিক আছে, মানে অ্যাজ আ লোন বলতে পারো। তো ওরা বলে যে তুমি আমাকে 100 টাকা দাও, আমি তোমাকে 110 টাকা দেবো, আচ্ছা, ঠিক আছে, এই 5 বছরে 7 বছরে সামথিং। তো এটা ফিক্সড বলে দেয়, তো এটা ফিক্সড মানে এটা কোনো ফিক্সড নিচে না, নামবে এই জন্যই বন্ড বলে। ওকে, বন্ড সই Bond করে সই। দিলে তুমি যে আমাকে এতটাই তুমি দেবে, এবার তোমার কোম্পানি ভেঙে যাক, জলে যাক, তোমার সাকসেসফুল হোক, তোমাকে এটা দিতে হবে। দিতেই হবে এটা। সো এটা বন্ডগুলো গভর্নমেন্টও, ধরো এই যে রাস্তা বাস্তা বানানোর সময় বন্ড হয়, দেখবে গভর্নমেন্ট বন্ড বলে। রাইট। তো গভর্নমেন্টেরও টাকার দরকার হয় অনেক সময়, সাধারণ মানুষের থেকে নেয়। এগুলো ঠিক আছে। এগুলো তো কি অ্যাপের থেকে কিনতে হয় নাকি ব্যাংকস থেকে ইউজুয়ালি এটা হয়? না, আজকাল অ্যাপ বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। মানে অনেক অ্যাপ আছে, fixedincome.com এরকম কিছু অ্যাপ আছে। আই থিঙ্ক এই জেরোদা ফেরোদাতেও আজকাল হয়। হয়ে যাবে। সত্যজিৎ, আমরা তো এখন এতটা কথা বললাম যাদের কাছে টাকা আছে কিরকম ভাবে ইনভেস্ট করতে হয়। নাও লেটস মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। ইমাজিন আই এম আনএমপ্লয়েড, আমার কাছে টাকা নেই। হাউ ডু আই স্টার্ট প্রফেশনালি বলো বা সেলফ ডেভেলপমেন্ট বলো, অ্যান্ড হাউ ডু আই স্টার্ট মেকিং মানি? ওকে, মানে হট কোয়েশ্চেন অফ দ্য টাইম। যাই হোক, সো মানে প্রথমত তো আমি এটাই বলবো যে ধরো তোমার কোথাও ইন্টারেস্ট আছে, ধরো, এবং সেটা দেখে তোমার মনে হয় যে পিপল আর মেকিং মানি আজকাল, তো সেরকম একটা জায়গা খুঁজতে হবে, এবং যেটা ধরো তোমারও ইন্টারেস্ট আছে এবং মার্কেটেরও দাম আছে, একটা সুইট স্পট। আজকাল যেমন কন্টেন্ট ক্রিয়েশন ভেরি হট, বাট আমি বলবো যে কন্টেন্ট ক্রিয়েশনে অনলি 1% পিপল মেক মানি, 1%-এর 1% পিপল মেক গুড মানি, যারা সাস্টেন করতে পারে। আন্ধা পয়সা যেটাকে বলে, তারও 1%-এর 1% হয়তো কামায়। সো দিস ইজ নট আ 100% সিকিউর প্ল্যান কি আমি কন্টেন্ট ক্রিয়েশন আজকে শুরু করলাম। আমি এরকম প্রচুর লোক দেখেছি, বাবা মাকে লিটারালি বিট আপ করছে আমাকে আইফোন কিনে দাও, বিকজ আই ওয়ান্ট টু ক্রিয়েট কন্টেন্ট। মানে আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইয়োর প্যাশন, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইয়োর কি বলবো, ইউ ওয়ান্ট টু ডু সামথিং, দ্যাটস আ গ্রেট থিং। বাট আমার মনে হয় কি কন্টেন্ট ক্রিয়েশন তো ভালো, বাট আমার মনে হয় কোনো একটা এরকম স্কিল তোমার হওয়া দরকার যেটা মার্কেটে ভ্যালু আছে। হয়তো কন্টেন্টের জনারে তুমি আসতে চাইছো, সো কন্টেন্ট ক্রিয়েটারদের কী কী দরকার দেখো। কন্টেন্ট ক্রিয়েটারের দুনিয়া ভরকে জিনিস দরকার ভাই, এডিটার দরকার, রাইটার দরকার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার, কারো কারো পিআরের জন্য দরকার, ব্র্যান্ডের স্ট্র্যাটেজিস দরকার। তারা প্রত্যেকে আজকাল একটা বিজনেসের জন্য ভাবছে, তো সেখানের কিছু একটা দরকার। আজকাল প্রচুর জিনিস আছে, তো ইউ হ্যাভ টু জাস্ট সি কি কোনটায় আমি করবো, কোনটায় আমার ভালো লাগে, অ্যান্ড বিল্ড দ্যাট স্কিল অ্যান্ড অফার পিপল। এবার আরেকটা জিনিস আমি প্রচুর আছে আমাদের মধ্যে এরকম, যে আমি তো করছি, আমার হচ্ছে না, আমি একে এখানে অ্যাপ্লাই করছি জবে, বাট আমি তোমাকে বলবো যে আমি যখন হায়ারিংয়ের জন্য আমি পোস্ট দিই, 300-400টা তো চোখ বন্ধ করে চলেই আসে অ্যাপ্লিকেশন, বাট আমি বলবো 95% অফ দেম ডাজ নট রাইট আ সিঙ্গল থিং, দে জাস্ট ক্লিক অন অ্যাপ্লাই অ্যান্ড ডান। তো তোমার কি মনে হয় দে উইল গেট আ চান্স? দে উইল নেভার স্ট্যান্ড আ চান্স। কেউ একজন ভুল বেকা তেরা ইংলিশে যা তা বাংলায় লিখে দিয়েছে ধরো, দ্যাট অলসো স্ট্যান্ড আ চান্স কি দিস পার্সন ইজ রেডি টু ডু সামথিং ডিফারেন্ট। তো সেই জিনিস ওইটা বুঝতে হবে যে আমি রেস থেকে বেরোতে চাইছি। তো আমি যদি এটা স্টেপ বাই স্টেপ বলি, আমি প্রথমে বলবো ওই রকম একটা জিনিস খোঁজো এবং পারলে তাদের টিমে জয়েন করে যাও, খুব মিনিমাম টাকা পয়সা ইন্টার্ন হিসেবে জয়েন করে যাও, এবং ওই যে জিনিসটা তুমি শিখতে পারবে সেটা হয়তো তুমি বাড়িতে বসে বা কোনো কোর্স তোমাকে শেখাতে পারবে না।
এবং সেখান থেকে ইউ উইল সি মাল্টিপল অপরচুনিটিস। তুমি হয়তো তার সাথেই গ্রো করলে, ইউ বিকেম দেয়ার স্ট্র্যাটেজিক পার্টনার, ইউ মেক ইউর সেলফ সো ভ্যালুয়েবল যে তারা তো তোমাকে পার্টনার বানিয়ে নিল, হ্যাঁ না? আদারওয়াইজ তুমি সেই সেক্টরেও বড় হতে পারলে, যে আমি ভিডিও এডিটিং করব, আমি আজকে একটা ক্রিয়েটারের জন্য এডিট করছি, পরশু হয়তো একটা টলিউড সিনেমায় এডিট করব, তরশু হয়তো একটা বলিউড সিনেমায় আমি চান্স নেব। সো গ্রোথ সব জায়গায় আছে, বাট ইউ হ্যাভ টু ডু। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমি বলতে বলতে থেমে গেলাম, যে মানুষ বলে যে ভাই করেছি হচ্ছে না। সো আমার মনে হয় তুমি কি এনাফ করেছো? তুমি কি 100টা মেল করেছো একদিনে? তারপর আমাকে বলো, হ্যাঁ না? তুমি একটা করলে তার চান্স হচ্ছে সে ধরো, অ্যান্ড যাদের তুমি মেল করছো দে আর বিজি পিপল, তারা হয়তো দেখেই নি, বা তুমি কিছু লেখোই নি। তুমি কি একদিনে 100টা করেছো? তাহলে হয়তো কেটে ছেটে এই করে সেই করে একটা জায়গায় চান্স আছে, তুমি হয়তো রাইট টাইম রাইট প্লেসে পৌঁছালে। তো সেই জিনিসটা যদি তুমি না করো, তুমি কি করে বুঝবে? মানে আজকে যদি আমি কিছু পড়ছি, আমি যদি দেখি আমার কাছে কেউ এসছে, মানে আমাকে দেখতে হবে কি তুমি ওই এফর্টটা দিয়েছো আমাকে এই মেলটা করার জন্য, বা তোমার যদি কিছু লাগে, তোমাকে তো অবভিয়াসলি এফর্ট আর কনসিস্টেন্সি হতেই হবে। এক্স্যাক্টলি। আমি একটা কথা বলি, আমার এখন যে কারেন্ট জেনারেল ম্যানেজার, সে আমি তাকে আমি ইন্টার্ন হিসেবে হায়ার করেছিলাম। আর ইন্টার্ন যখন আমি হায়ার করার জন্য পোস্ট দিয়েছিলাম, উই হ্যাভ মানে ইন্টার্নের যখন হায়ারের পোস্ট দিই প্রচুর হয়, মানে আমি 300টা বললাম, ওটা 1000টা ছিল। সো ওটা থেকে বেছে ঠেছে আমরা এরকম 10 জন 15 জনে পৌঁছেছি, বা 50 জনকে ধরো 3টে করে অ্যাসাইনমেন্ট পাঠিয়েছিলাম, তার মধ্যে 20 থেকে 22 জন ওটা করেছে। হি ওয়াজ দ্য অনলি পার্সন, মানে আমরা 3টে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, তার মধ্যে একটা করার কথা ছিল, যেটা তোমার ইচ্ছা। প্রচুর স্মার্ট পার্সন ছিল, সেন্ট জেভিয়ার্সের স্টুডেন্ট, অনেক রকম স্টুডেন্ট ছিল। হি ওয়াজ নট দ্য স্মার্টেস্ট, যে আমার জেনারেল ম্যানেজার। হোয়াট হি ডিড ইজ, হি ডিড অল 3 of them. He texted me on LinkedIn. He texted my then general manager in LinkedIn. Okay, he mailed me, cold mailed me. এগুলো আমি দেখিও নি। আমাকে ওই যে আমার আরেকজন যে ম্যানেজারকে মেসেজ করিও, সে আমাকে বলেছে যে দাদা এরকম করেছে। বাট হোয়াট কেম টু মাই আই, কি ও 3টে করেছে, অ্যান্ড দ্যাট গট হিম আ স্পট ইন দ্য top 3. ইউ এক্সট্রা এফর্টটা দিয়েছে বলে আজকে ও এই জায়গাতে And আছে। that is the attitude. আমার মনে হয় যে কোনো সিইও বলো, কোনো এইচআর বলো, দে ডোন্ট হায়ার ইউ ফর ইয়োর ক্রেডেন্সিয়ালস, ফর ইয়োর ডিগ্রি, ফর ইয়োর সার্টিফিকেট। আমার মনে হয় তারা তোমাকে আগে দেখে যে তোমার এফর্টটা কোথায় আছে। বাকি জিনিস ইজ টিচেবল, তুমি শিখে নিতে পারো। এবং ম্যাক্সিমাম সবাই রিয়েলাইজ করবে যে তুমি আজকে প্রফেশনাল যে কাজটা করছো, সেটা আমি স্কুল কলেজে শিখিনি। একদম হয়তো ডিগ্রির জন্য আমি চাকরি পেতে পারি, বাট যেটা করে আমি পয়সাটা কামাচ্ছি, সেটা ওখানে গিয়ে শিখেছি। সো রিয়েল লাইফে তো এটাই হয়। তো যে এইচআর ম্যানেজার বসে আছে, সে তোমার অ্যাটিটিউড দেখে, তোমার ওই অ্যাটিটিউডেরই পার্ট না, কি আমাকে একটা করতে দিয়েছে, আমি 3টে করে দিয়েছি। মানে কিন্তু এখানে অনেকজন ট্রিগারও হবে যে আমরা তো এত কাজ করি তাও আমরা এত অ্যাপ্রিসিয়েশন পাই না, এটা মানে এদের জন্য তুমি কোনো মোটিভেশন কোনো কিছু বলতে পারবে? আহ, পিপল গেট বার্ন আউট। হ্যাঁ ওটাই, মানে হ্যাঁ মানে কি বলবো এখানে, মানে মানে আই গেস ইটস ভেরি ডিফিকাল্ট টু হ্যাভ আ গুড এমপ্লয়ি অ্যান্ড আ গুড এমপ্লয়ার টুগেদার। রাইট, দ্যাট ইজ আ ডিফিকাল্ট থিং টু হ্যাপেন, দ্যাট ম্যারেজ, দ্যাট Right. ওয়েডিং। তো বাট আমার মনে হয় কি, উই অল আর স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড কি কোনটায় কোথায় আমাকে এক্সপ্লয়েট করা হচ্ছে, আর কোথায় আমার দরকার বাট আমি পাচ্ছি না। বাট ইউ ক্যান, ইফ আমার মনে হয় যে কোনো স্মার্ট পার্সন, ইফ দ্য এমপ্লয়ার ইজ স্মার্ট, আমি ভাবলাম যে খুব বাজে টাইপের মানুষ, বাট সে স্মার্ট, ইফ ইউ মেক ইউর সেলফ ইরিপ্লেসেবল, বা এরকম একটা জায়গায় তুমি নিয়ে যাও যে ওকে ছাড়া তোমার চলবে না, দেন ইউ ক্যান, যখন টেবিলে বসছো তোমার একটা ইকুয়াল কমান্ড আছে। I বাট guess show in your work that you're irreplaceable, Exactly. not in your arrogance. এক্স্যাক্টলি। এবার যদি তোমার ওটা হয়ে যায় যে ভাই আমি তো অনেক দিন ধরে করছি, আই ডোন্ট নো, গ্রোথ ছেড়ে দাও, আই নিড দিস, তো সেক্ষেত্রে তোমার ওটাই হবে, তোমার মনে হবে যে বস বাজে, এবং সেই বার্ন আউট ব্যাপারটা তো আসবে। আসবে। সো আমার মনে হয় ওইটাই একটা, মানে ব্যালেন্সটা হওয়াটা খুব Sweet ডিফিকাল্ট। spot টা আসে একটু সেটা ডিফিকাল্ট। বাট এনিওয়ান হু ইজ ব্যাড, একদম ফালতু, বাট ইফ দে আর স্মার্ট, দে উইল কিপ দেয়ার বেস্ট প্লেয়ার, দে উইল নেভার লুজ দেয়ার বেস্ট প্লেয়ার ফর মানি। এটা আমি তো বলে দিলাম, যতই তার সমস্যা হোক। It's a very strong statement. I Right. guess all corporates will be motivated today যে ফাইনালি আমাদেরও তাহলে দাম দেওয়া হবে। না না, একদম হবে, মানে I guess effort আর intentionটা ঠিক থাকলে I guess things will fall back in place. একদম। I guess thank you so much Satyajit, and before we leave, two things. First, আজকে যারা যারা শুনছে তাদেরকে immediate habit change করতে বললে তুমি কি বলবে? আরে হ্যাবিট চেঞ্জ, For their good. আমার মনে হয় কি, একটা খুব আমরা যেখান থেকে আসি, সমস্ত ইন্ডিয়ান কিড
ইন্ডিয়ান স্টুডেন্টরাই বলবো, দে আর ভেরি গুড অ্যাট ওভার থিঙ্কিং। আমার মনে হয় তারা ভাবে যে আইডিয়া ইজ ভেরি ভ্যালুয়েবল। আইডিয়া ইজ নট ভ্যালুয়েবল, ঠিক আছে? যতদিন না আমরা সেটাকে এক্সিকিউট করছি ভ্যালুয়েবল না। তো তোমার ওই আইডিয়া আর এক্সিকিউশনের মাঝে যে গ্যাপটা আছে সেটা কমিয়ে ফেলো। এবার সেটার জন্য যা যা হ্যাবিট লাগে, তোমাকে যদি সকালে উঠতে হয় ওঠো, তোমার যদি 10টায় উঠে হয়ে যায় তো হোক। হাউ এভার পসিবল তুমি এটা করো যে আমার আইডিয়া আছে, যে কোনো সিম্পল আইডিয়া, আমাকে এটা করতে হবে, নট কি কিছু গ্রাউন্ড ব্রেকিং আইডিয়া, বাট এটা করতে হবে, আমি করে ফেলছি। এরকম না ডিসিপ্লিন স্টার্ট করা ডিসিপ্লিন, মানে এটা করতে গেলে তোমাকে ডিসিপ্লিন Of হতে course, হবে। of আর লট অফ থিংস নিডস টু ফল ব্যাক যদি এই জিনিসটা তুমি করতে চাও, যে আমি আজকে চাইছি এবং কালকে সেটা করে ফেললাম। নাহলে মানুষ কি করে, আজকে এটা চাইছি, এটা নিয়ে 10বার ভাবলাম, 10জনকে জিজ্ঞেস করলাম। লেটস ডু ইট ফার্স্ট, ভুল করো, শেখো। ইভেন দ্য বিগ অফ দ্য পিপল, বড় বড় অন্টারপ্রেনিয়ার্সরা এরমভাবে শেখে। আমি একটা ভিডিও দেখেছিলাম যেখানে আমাদের নিখিল কামাত, পারপ্লেক্সিটি সিইও, হু ইজ মেবি 22 কি 23 বছর বয়স, পারপ্লেক্সিটি দাঁড় করিয়ে দিয়েছে। তাকে বলছে যে তুমি যদি কিছু মনে না করো, আমি কি তোমার অফিসে আসতে পারি ফর ইন্টার্নশিপ? হি ইজ দ্য ইয়াংগেস্ট বিলিয়নিয়ার অফ ইন্ডিয়া। সে পারপ্লেক্সিটির সিইও, যে 25 বছর বয়স, তাকে বলছে আমি কি তোমার অফিসে ইন্টার্নশিপের জন্য আসতে পারি? ফর 1 মান্থই চলবে আমার, ঠিক আছে? ইলন মাস্কও বলেছিল। আমার মনে হচ্ছে যে মানে আমার মনে হচ্ছে যে আমি গ্রো করছি না, আমি কি তোমার অফিসে ইন্টার্নশিপের জন্য আসতে পারি? মানে দ্যাট ইজ আ গ্রেট থিং টু সে। আমি প্রথম কথা বলবো, মানে মাইন্ডসেট বলে না। আর আমরা ভাবছি, আমাদের একটা এন্টাইটেলমেন্ট ফিলিং চলে আসে যখন আমরা ধরো কিছু একটা ছোটোখাটো করে নিলাম, যে ভাই আমি তো পাবো, আমাকে দেবে না কেন? বাট কাইন্ড অফ মাইন্ডসেট না, I guess তাই জন্য আরো বড় হচ্ছে। আরো বড় হচ্ছে। I guess that's the thing. মানে Beautiful. নিখিল কামাত আমার মনে হয় যে সারা মানে jealousy is not the word I should use, but every মানে all the men should be jealous of him. কি নেই ওনার কাছে? He looks like a hero. Oof, He is damn fit. yeah, মানে ওই দিক দিয়ে যদি বলো, he has like humor ও সব girlfriends out of girlfriends, যদি সেটা attract করে। He is the youngest billionaire. Right. আর কি চাই? মোদির সাথে বসে যাচ্ছে, ইলন হ্যাঁ, মাস্কের সাথে বসে চা খাচ্ছে, হাসাহাসি I করছে। guess, আর সব থেকে ভালো লাগে হচ্ছে হলো হি ইজ প্রাউড অফ বিং অ্যান ইন্ডিয়ান, আর ও খুব ইন্ডিয়ান ব্র্যান্ডসদেরকে ও খুব প্রমোট করে। সো দ্যাট ইজ আ ফ্যান্টাস্টিক ওয়ে, আই গেস। গ্রেট, মানে আমাদেরও অনেক কিছু শেখার আছে from him. Absolutely. Nikhil Kamat, can we please sit with you in our next episode, or maybe after 1 or 2 years? And 100%. আজকে পডকাস্ট কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। তোমরা এটা করছো, মানে আমার তো খুব ভালো লাগলো এসে, এবং থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আরে মাই প্লেজার। আমি যখন তোমাদের দুটো একটা মানে রিলস রিলস দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আবার হবে তাহলে? একদম মেবি অন্য কোনো টপিকে, সেলফ ডেভেলপমেন্ট, অফ কোর্স, মেবি ক্রিকেট। মেবি ক্রিকেট। থ্যাংক ক্রিকেটের ইউ। মানে চলারও চান্স বেশি আছে আইপিএল এর সময়। প্রচুর জিনিস বলার থাকে আমারও। অনেক কিছু। ইনফ্যাক্ট আই থট কি আই উইল স্টার্ট আ ক্রিকেট পডকাস্ট Wow. উইথ ওয়ান অফ মাই ফ্রেন্ডস, Wow. বাট ওই সময়টাই বড় হয়ে যাবে। বড় Now you're a big difficult team. ব্যাপার। একদম Thank you, Satyajit, for today. We had an amazing conversation. আর Same here, same আরো টাকা কামাও আর সবাইকে আরো হেল্প করো। Thank তোমার you. মুখে ঘি শক্কর। আরে থ্যাংক ইউ। আজকের কনভারসেশন থেকে যদি কিছু শিখতে পারি, সেটা এটা শিখেছি দ্যাট ফাইন্যান্সিয়াল ফ্রিডম কোনো ম্যাজিক না, কোনো শর্টকাটও না। এটা আসে আন্ডারস্ট্যান্ডিং, পেশেন্স আর রাইট ডিসিশনস থেকে। কুইক মানি ভুলে যাও, নলেজকে এমব্রেস করো, আর টাকাকে ভয় পেও না, ওকে বোঝার চেষ্টা করো, জাস্ট লাইক ইউর পার্টনার। I hope this accelerates your financial journey from today onwards. So anyway, it's time for me to wrap up. Dekha hobe next episode, but the tales may end, but the talks will go on.